অনুরাগে তুই। সাদিয়া শওকত বাবলি। পর্ব 10। শীর্ষ সৌজন্যসূচক হাসল। নম্র কণ্ঠে বলল, আসলে ত্রয়ীকে একটু প্রয়োজন ছিল। বাবা ওকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। অধ্যাপক বিশেষ কিছু বললেন না। সহজেই ত্রয়ীকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ত্রয়ী নিঃশব্দে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এলো। শীর্ষের পেছনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাড়িতে কি কিছু হয়েছে? আঙ্কেল হঠাৎ এত জরুরি তলব করলেন যে? শীর্ষ কোনো উত্তর দিল না। নিশ্চুপ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল সামনের দিকে। শীর্ষের চলন দ্রুত হওয়ায় ত্রয়ী তার গতির সাথে তাল মেলাতে ব্যর্থ হল। খানিকটা হাঁপিয়ে উঠে বলল, আস্তে হাঁটুন না, আমি এত দ্রুত হাঁটতে পারি না। শীর্ষ কানে নিল না ত্রয়ীর কথা, বরং নিজের চলন গতি বাড়িয়ে দিল পূর্বের তুলনায়। মেয়েটা এবার রীতিমতো দৌড় শুরু করল শীর্ষের পিছু পিছু। তবুও থামল না সে। খুব বেশি সময় ব্যয় হলো না, স্বল্প সময়ের মধ্যেই তারা কলেজ চত্বর পেরিয়ে রাস্তায় এসে পড়ল। কলেজের একটু এপাশেই শীর্ষের গাড়িটা দাঁড় করানো ছিল। শীর্ষ কোনরূপ বাক্য ব্যয় না করে গাড়ির সামনের ড্রাইভিং সিটে বসে পড়ল। ত্রয়ী গাড়ির পিছনের দরজা খুলল। ভিতরে ঢুকে বসবে তখনই অভিমুখ থেকে রূঢ় স্বরে ভেসে এলো, সামনে আয়। ত্রয়ী দ্বিরুক্তি করল না। ধীর পায়ে গিয়ে বসল সামনের সিটে। শীর্ষ গাড়ির দরজা লক করে সিটে গা এলিয়ে দিল। ত্রয়ী অবাক হল। কপালে ভাঁজ ফেলে শুধাল, গাড়ি চালু করছেন না কেন? বাড়িতে যাবেন না নাকি? শীর্ষ এবারেও জবাব দিল না। চোখ বন্ধ করে পড়ে রইল সিটের সাথে। ত্রয়ীর অবাকের মাত্রা বাড়ল। কপাল কুঁচকে রেখেই ফের শুধাল, কি হলো? এখনো গাড়ি চালু করেছেন না কেন? এ পর্যায়ে শীর্ষ ধপ করে খুলল স্বীয় আখিদ্বয়। অগ্নি দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। ভরকে গেল মেয়েটা, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। শীর্ষের মুখাবয়বের অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না যে লোকটা রেগে রয়েছে। কিন্তু লোকটা রেগে কেন রয়েছে? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল। তবে কি সে কিছু করেছে? ত্রয়ী মস্তিষ্কে চাপ প্রয়োগ করল। স্মরণ করার চেষ্টা করল তার কার্যক্রমগুলো। না, রেগে যাওয়ার মতো তেমন কিছু করেছে বলে তো স্মরণে আসছে না। শীর্ষ তাকে আনতে গেল, সেও চলে এলো, তারপর দুই একটা প্রশ্ন করল। ব্যাস এইটুকুই তো। এখানে তো রেগে যাওয়ার মতো কিছু নেই। তাহলে লোকটা রেগে গেল কেন? ত্রয়ী ঢোক গিলল। আমতা আমতা করে শুধাল, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? শীর্ষ দাঁতে দাঁত পিষল। অত্যন্ত রুক্ষ স্বরে জবাব দিল, দেখছি তোর মতো বালির বস্তার মধ্যে কি এমন আছে যে সব পুরুষ তোর পিছনেই হাত ধুয়ে পড়েছে? ত্রয়ীর ভ্রু যুগল কুঁচকে এলো। এই লোক আবার এসব কি বলছে? সব পুরুষ তার পিছনে পাগল? ত্রয়ী কিছুটা অবাক হয়েই শুধাল, কই? কোথায়? শীর্ষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। কটমট করে বলল, রাফিনকে। ও তোকে চিঠি দেওয়ার সাহস পেল কোথা থেকে? ত্রয়ী চমকালো, ভরকালো। এর মধ্যে এ তথ্যও পৌঁছে গেছে এই লোকের কানে? এই নিশ্চয়ই ওই রাকিবের কাজ। ওই ছেলেটাকে তখন তাদের সাথে রাখাই ভুল হয়েছে। যখনই ছেলেটা তাদের পাশে এসে বসেছিল, লা তথ্যিমে রে উঠিয়ে দেওয়া উচিত ছিল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো ত্রয়ীর। থমথমে কণ্ঠে বলল, মেয়েরা বড় হলে অমন দুই একটা প্রেমের প্রস্তাব চিঠি আসে। আর কাউকে তো দেখলাম না। শুধু তোর ক্ষেত্রেই দেখলাম। কয়টা মেয়েকে দেখেছেন আপনি? নাকি এ বিষয়ে জানার জন্য এখন আমি বা অন্যান্য মেয়েদের দিকে নজর দেওয়া শুরু করেছেন? শীর্ষ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই বা অন্য মেয়েদের দিকে নজর দিতে যাব কেন? রিমা আর পন্না আছে না? ওদের ক্ষেত্রে তো দেখলাম না এত প্রেমের প্রস্তাব আসতে। আসে ঠিকই, আপনি হয়তো খেয়াল করেন না। শীর্ষ আর এ বিষয়ে কথা বাড়ালো না। সত্যিই সে পন্না এবং রিমার ক্ষেত্রে এতটা খেয়াল করেনি। সে ভেবেছে বাড়ির গাড়িতে বোনদের যাতায়াত, স্কুল কলেজও তাদের পরিচিত শিক্ষকদের বলা রয়েছে খেয়াল রাখতে, এরপরে আর খারাপ কিছু ঘটবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ওইটুকুই যথেষ্ট ছিল না। না, এখন থেকে পন্না এবং রিমার দিকেও নজরদারি বাড়িয়ে দিতে হবে। নিজের বোনদের ক্ষেত্রেও তার দায়িত্ব কর্তব্য রয়েছে। শীর্ষ গাড়ি স্টার্ট করল। সাই সাই গতিতে ছুটল অভিমুখে। 63। নয়ন বসে রয়েছে অফিসে তার জন্য নির্ধারিত টেবিলে। মনের মধ্যে তার বিস্তর অস্থিরতা। মিস্টার সোহাগ যে কোনো সময় চলে আসতে পারে। আর চলে এলেই তো তার গা ঘেঁষা শুরু করবে। মেয়েলি কণ্ঠে নয়ন নয়ন ধ্বনি তুলে তার কানকে আহত করে দিবে।
এখন যে ওই লোকের ভয়ে সে অফিস ছেড়ে পালাবে তারও উপায় নেই। তাহলে শীর্ষ তার চাকরিটাই খেয়ে দিবে। রবির কাছে যে একটু সাহায্যের জন্য অনুরোধ করবে তাও সে এই মুহূর্তে অফিসে নেই। নয়ন মনের মধ্যে বিষাদ চিন্তা ভাবনা নিয়েই একটা কলম নাড়ছিল। এর মধ্যেই কাছে পিঠে থেকে ভেসে এলো, নয়ন ওহ মাই সুইট বয়, আমি চলে এসেছি। নয়ন কিঞ্চিত চমকে উঠল, দৃষ্টি দিল অভিমুখে। ওই চলে এসেছে। স অ তা নে র নাম নেওয়ার সাথে সাথে স অ তা ন হাজির। কেন যে সে মুখ ফসকে তখন শীর্ষকে কু তোত্তা বলতে গেল? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো বেচারার। তবে কণ্ঠ বাড়িয়ে বলল না কিছুই। মিস্টার সোহাগ নিজ উদ্যোগে একটি চেয়ার টেনে বসল নয়নের অভিমুখে। নিজের সাথে আনা ছোট লেডিস ব্যাগটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, কেমন আছো মাই সুইট বয়? একদিন অফিসে আসিনি বলে আমাকে এত মিস করছিলে যে একদম শীর্ষকে দিয়ে কল করিয়ে ডেকে আনলে? নয়ন ভেঙচি কাটল, মনে মনে বলল, মিস তো দূরে থাক, তুই অফিসে আসিসনি বলে আমি আরো খুশি হয়েছিলাম। কিন্তু ওই বজ্জাত শীর্ষটা তোকে আমার ঘাড়ে তুলে দিয়ে চম্পট দিয়েছে। ব্যাটা খচ্চর একটা। পরপর আবার কণ্ঠ বাড়ালো নয়ন। জোরপূর্বক হেসে বলল, ওই আর কি। মিস্টার সোহাগের চোখ মুখে হঠাৎ আধার নেমে এলো। মলিন কণ্ঠে বলল, একদিন অফিসে আসিনি বলেই মিস করছিলে। এরপর তো তোমাকে আরো মিস করতে হবে। তবুও আমাকে পাবে না কেন? তুমি তো মনে হয় জানো আমার সম্পূর্ণ পরিবার আমেরিকায় থাকে। আমিও বেশিরভাগ সময় ওখানেই কাটাই। শুধু মাঝে মাঝে ব্যবসার কাজে দেশে আসি। এই যেমন তোমাদের সাথে ডিল ফাইনাল করতে এলাম। যদিও আমার আরও 1 মাস দেশে থাকার কথা ছিল, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মা বারবার কল করে আমাকে যেতে বলছে। এখন না গিয়েও উপায় নেই। নয়নের চোখ মুখ চকচক করে উঠল। যাক, অবশেষে আবদটা বিদায় হচ্ছে। এবার একটু শান্তিতে থাকতে পারবে সে। নয়ন উৎফুল্ল হল, আনন্দিত কণ্ঠে বলল, চলে যান, এখনই চলে যান। মিস্টার সোহাগ চোখ ছোট ছোট করলেন, থমথমে কণ্ঠে শুধালেন, এখনই চলে যেতে বলছো মানে? তুমি কি আমার চলে যাওয়ার কথা শুনে খুশি হয়েছ? নয়ন অপ্রস্তুত হল, আমতা আমতা করে বলল, না না, খুশি কেন হব? আসলে আপনার বাবা অসুস্থ শুনে একটু চিন্তা হচ্ছিল, তাই বলে ফেলেছি। মনে কিছু করবেন না। বাবার অসুস্থতার সংবাদ পেয়ে চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু আমার তোমাদের সাথে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল। আমরা তো আর হারিয়ে যাচ্ছি না। আর আপনিও তো দেশ ছেড়ে একদম চলে যাচ্ছেন না যে আর কখনো আসবেন না। আমাদের অবশ্যই আবার দেখা হবে। তখন না হয় একসাথে অনেক সময় কাটানো যাবে। তপ্ত নিঃশ্বাস ফেললেন মিস্টার সোহাগ। ছোট করে জবাব দিলেন, 64। সময় গড়িয়ে চলছে। আকাশে অবস্থানরত উজ্জ্বল সূর্যটা একটু একটু করে তার স্থান পরিবর্তন করছে। শীর্ষ ত্রয়ীকে কলেজ থেকে এনে আর বাড়িতে যায়নি। তাদের গাড়িটা কেবলই এসে থামল একটি ছোট সরু রাস্তার ধারে। দুজন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শহরের বাইরে কোলাহলবিহীন স্থানটা। চারদিকে জন্মানবের দেখাও খুব একটা নেই। ত্রয়ী আশেপাশে তাকালো, কপাল কুঁচকে শুধাল, এটা কোথায় এসেছি আমরা? আপনি না বলেছিলেন আঙ্কেল আমাকে বাড়িতে নিয়ে যেতে বলেছে? শীর্ষ সম্মুখ পানে পা বাড়াতে বাড়াতে বলল, পরে আবার বারণ করেছেন। তাহলে এখানে নিয়ে এসেছেন কেন? ভাবলাম এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব, তাই এখানে নিয়ে এলাম একটু ঘুরতে। ত্রয়ী অবাক হলো, এই লোক আবার এত ভালো হলো কবে থেকে যে তাকে ঘুরতে নিয়ে এলো? এমনি সময় তো শুধু ধমকের উপরে রাখে। মেয়েটা পলক ঝাপটালো, কণ্ঠে অবাকতা নিয়েই বলল, আপনি আমাকে। বাক্যটা আর সম্পূর্ণ করা হলো না ত্রয়ীর। তার পূর্বেই তার নজর পড়ল অদূরে অবস্থানরত একটি কৃষ্ণচূড়া গাছের দিকে। বিশাল আকৃতির পরিপুষ্ট গাছটা। বেশ অনেকটা স্থান জুড়ে তার ডালপালা ছড়িয়ে রয়েছে। মস্তক জুড়ে ছড়িয়ে রয়েছে রক্তিম বর্ণের সুশ্রী কৃষ্ণচূড়া ফুলেরা। নিচে মাটিতেও ঝরে পড়েছে অনেক। মাটিটা কেমন লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুলেদের আন্দোলনে। ত্রয়ী ছুটে গেল সেখানে। কিছু কৃষ্ণচূড়া ফুল হাতে নেওয়ার তীব্র বাসনা জাগল তার হৃদয়। কিন্তু হায়, ত্রয়ী ক্ষুদ্র মানবী অত বড় গাছকে ডিঙিয়ে তার মস্তক থেকে গুটি কয়েক ফুল ছেঁড়া তার জন্য অসম্ভব প্রায়। মেয়েটা আর চেষ্টাও করল না গাছ থেকে ফুল ছেঁড়ার। মাটি থেকেই কৃষ্ণচূড়ার পাপড়ি তুলে কাঁধে চড়ানো ব্যাগের পকেটে ঠাঁই দিতে লাগল। শীর্ষ পা চালিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর পাশে। শান্ত কণ্ঠে শুধাল,
তাজা ফুল নিবি? কোথায় পাবেন? শীর্ষ জবাব দিল না এই প্রশ্নের, বরং তার মোবাইল এবং বাম হাতের কবজিতে পড়ে থাকা ঘড়িটা খুলে বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে। অতঃপর বলল, এই দুটো ধর। ত্রয়ী ধরল মোবাইল আর ঘড়িটা। শীর্ষ আর কথা না বাড়িয়ে কৃষ্ণচূড়া গাছটার নিকটে গেল। আস্তে ধীরে উঠতে শুরু করল গাছটায়। গাছটা বেশ মোটাসোটা হওয়ায় শীর্ষ 2 হাত এবং 2 পা দ্বারা ঝাপটে ধরল গাছটাকে। অতঃপর লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করল উপরের দিকে। ত্রয়ী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। অতঃপর হুট করেই খিলখিল করে হেসে উঠল। শীর্ষ অবাক হল। গাছ ধরে ফিরে তাকালো ত্রয়ীর দিকে। অমনি থমকে গেল যেন। সুন্দর সুশ্রী এই প্রকৃতির বুকে একটি স্বচ্ছ ফুল আচমকাই ফুটে উঠেছে, যেন খিলখিল করে হেসে উঠে তার রূপ ছড়িয়ে দিয়েছে চারদিকে। এই মেয়েটা সর্বদিক দিয়ে সর্বদা তাকে ঘায়েল করার জন্য প্রস্তুত থাকে। এতদিন ঘায়েল করেছে তার রূপ সৌন্দর্য দৃষ্টি আচরণ দ্বারা, আর আজ হাসি দ্বারা। শীর্ষের হৃদস্পন্দন গাঢ় হল। গাছ থেকে আলগা হয়ে এলো হাত জোড়া। ধরফরিয়ে উঠল বেচারা। গাছ থেকে পড়তে পড়তেও বাঁচিয়ে নিল নিজেকে। না, এই মেয়ে তাকে না শেষ করে ছাড়বে না বোধ হয়। আর একটু হলেই গাছ থেকে পড়ে পটল তুলত নির্ঘাত। শীর্ষ কপাল কুচকাল। কণ্ঠে একরাশ বিরক্তি যোগ করে সুধাল, শেওড়া গাছের পেতনির মতো অমন হাসছিস কেন? ত্রয়ী শত চেষ্টা করেও নিজের হাসি থামাতে পারল না। হাসতে হাসতেই জবাব দিল, আপনাকে কেমন ব্যাঙের মতো লাগছে শীর্ষ ভাই। শীর্ষের মুখশ্রী থমথমে আকার ধারণ করল। ত্রয়ী কি বলল তাকে? ব্যাঙ? শীর্ষ খুব ভালো গাছে উঠতে পারে না, তবুও শুধু এই মেয়েটার জন্য ফুল আনতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাছ বাইতে উদ্যত হয়েছিল। আর মেয়েটা কিনা তাকে ব্যাঙ বলে দিল। এই জন্যই লোকে বলে, যার জন্য করি চু রি সেই বলে চো র। না, শীর্ষ এই গাছে আর উঠবে না। একবার গাছ থেকে পড়তে পড়তেও বেঁচে গেছে। এরপর পরে যদি ম রে যায়, তাহলে তো ত্রয়ীকেও পাওয়া হবে না। শেষে দেখা যাবে তার ম রা র পর ত্রয়ী অন্য কাউকে বিয়ে করে সানন্দে ঘর সংসার করছে। শীর্ষ আর গাছে উঠল না। নেমে এলো ভূমিতে। ঝাঝালো কণ্ঠে বলল, তোর জন্য ফুল আনতে উঠেছিলাম, আর আনবো না ফুল। ত্রয়ী ভেঙচি কাটল। মুখ বাঁকিয়ে বলল, আনতে কে বলেছে আপনাকে? শীর্ষ অপমানিত বোধ করল। এত কষ্ট করে সে এই মেয়েটার জন্য ফুল আনতে গেল, আর এই মেয়ে কিনা তাকে ভেঙচি দিচ্ছে, মুখ বাঁকাচ্ছে। শীর্ষ আর চোখে তাকালো মেয়েটির দিকে। থমথমে কণ্ঠে শুধাল, এখন এখানে বসবি নাকি বাড়িতে যাবি? বসবো। 64। রাত্রি খুব বেশি নয়, কেবল চারদিকে আধার ঘনাতে শুরু করেছে। শীর্ষ আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে। আর তাছাড়া আজ বন্ধুদের সাথে আড্ডাও ছিল না। শীর্ষ নিজ কক্ষেই বিছানায় উপুর হয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। পরপর আবার গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আসবো? এসো। আব্দুর রহমান খান দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। শীর্ষ বিছানায় উঠে বসল। কপালে ভাঁজ ফেলে শুধাল, কিছু বলবে? আব্দুর রহমান খান একটু কেশে গলা পরিষ্কার করে নিলেন। থমথমে কণ্ঠে বললেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কেন? গ্রামে যেতে হতো একটু। শীর্ষ নাক মুখ কুচকাল। বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। আব্দুর রহমান খান কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। অতঃপর বললেন, তাহলে আর কি করার? ত্রয়ীকে নিয়ে আমাকেই যেতে হবে। মেয়েটা সেই কবে গ্রাম থেকে এসেছে। একটাবার দাদির কবর দেখতে যাওয়ার বায়না ধরেছিল। আমার আবার কাল একটু কাজ আছে, তাই তোমাকে বলেছিলাম। ত্রয়ীর নাম শুনেই লাফিয়ে উঠল শীর্ষ। তাড়াহুড়ো করে বলল, আমি যাব, আমি যাব। তোমাকে যেতে হবে না। আব্দুর রহমান খান আড়ালে হাসলেন। তার ছেলেকে ত্রয়ী ভালোই পাগল করেছে। মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে লোকটা একটু স্বস্তি পেলেন। শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা, আগামীকাল সকাল সকাল তাহলে তোমরা বেরিয়ে যেও। আর সাথে নয়নকেও নিয়ে যেও। তোমার একার সাথে ত্রয়ীকে যেতে দিতে আবার আমার মন সায় দিচ্ছে না। শীর্ষ ভ্রু কুঁচকে শুধাল, কেন? তোমার তো নজর ভালো না। মেয়েটাকে মাত্র কয়েকদিন হলো এ বাড়িতে নিয়ে এসেছি। এর মধ্যে তুমি তার উপর নজর দিয়ে দিয়েছ। ইতোমধ্যে সে নজর বিয়ে পর্যন্তও চলে গেছে। বাবার কথায় শীর্ষ দারুণ অপমানিত বোধ করল। থমথমে কণ্ঠে বলল, তুমি আমাকে এমন কথা বলতে পারলে বাবা? এই কথাগুলো বললে না যেন আমার কলিজায় আঘাত করলে। আব্দুর রহমান খান মুখ বাঁকালেন।
নির্বিকার ভঙ্গিতে বললেন, শুধু আঘাতই তো করেছি, কলিজা ফুটো করে তো আর দেইনি। 65। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে লাজুক সূর্যটা কেবলই উকি দিয়েছে। চারপাশের পরিবেশে এখনো নিস্তব্ধতা বিরাজমান, সবাই হয়তো ঘুমিয়ে আছে। এই নীরবতাকে গায়ে মেখেই বাড়ির অভিমুখে দাঁড়িয়ে রয়েছে শীর্ষ আর নয়ন। উদ্দেশ্য গ্রামে যাবে। নয়ন তৈরি হয়ে ভোরের আলো ফোটার পূর্বেই চলে এসেছে। শীর্ষও ভোরে ভোরে উঠে তৈরি হয়ে নিয়েছে। অথচ এই যাত্রার মূল ব্যক্তি ত্রয়ী, তার দেখা নেই এখনো। শীর্ষ আসার সময় মেয়েটিকে ডেকে এসেছে। তখন তো বলেছিল, আসছি, তাহলে এখনো আসছে না কেন? শীর্ষের কপালে ভাঁজ পড়ল। বাম হাতের কবজিতে পরিহিত ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই এখানে দাঁড়া নয়ন, আমি একটু আসছি। শীর্ষ গৃহের দিকে পা বাড়ালো। তবে ভিতর পর্যন্ত আর যেতে হলো না। সামনেই দেখা মিলল ত্রয়ীর। কাঁধে ব্যাগ ঢুলুঢুলু পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকেই। তার পিছনে আবার আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমও আসছেন। শীর্ষ ত্রয়ীর দিকে এগিয়ে গেল। ভ্রু কুচকে শুধাল, রাতে ঘুমাসনি নাকি? ওভাবে ঢুলে ঢুলে হাঁটছিস কেন? রাতে সত্যিই ত্রয়ীর ঘুম হয়নি। বহুদিন পরে নিজের জন্মস্থানে, নিজের চিরচেনা স্থান, সেই গ্রামে ফেরার আশায় একটু বেশিই উত্তেজিত ছিল সে। কিন্তু ভোরের দিকে কিভাবে কিভাবে যেন চোখ দুটো একটু লেগে এসেছিল, যার রেশ এখনো কাটেনি। তবে এর কিছুই ত্রয়ী বলল না, শীর্ষের ছোড়া প্রশ্নের কোনো উত্তর দিল না। চুপচাপ পা চালিয়ে গিয়ে বসল গাড়ির পিছনের সিটে। আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমও ইতোমধ্যে এসে দাঁড়িয়েছেন তাদের নিকটে। ফাহমিদা বেগম মস্তিষ্কে মাতৃসুলভ চিন্তা নিয়েই স্নিগ্ধ কণ্ঠে বললেন, সাবধানে গাড়ি চালাবি আর পৌঁছে একটা কল করিস। স্ত্রীর কথা শেষ হতে না হতেই আব্দুর রহমান খান বললেন, সাবধানে যাবে, আর ত্রয়ীর খেয়াল রাখবে। শীর্ষ মাথা নাড়িয়ে সম্মতি জানালো বাবা মায়ের কথায়। অতঃপর গিয়ে বসল গাড়ির ড্রাইভিং সিটে। নয়নও আর কোনো বাক্যব্যয় না করে বসল শীর্ষের পাশের সিটে। 66। কিছুটা সময় গড়ালো। শীর্ষরা কেবলই তাদের শহর ছাড়িয়ে ভিন্ন অঞ্চলে ঢুকেছে। হাইওয়ে ধরে গাড়ি চালাতে চালাতেই ঘাড় বাঁকিয়ে সে তাকালো পিছনের দিকে। ত্রয়ী চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে রয়েছে। ঘুমিয়ে পড়েছে বোধ হয়। গাড়ির দুলুনিতে মাঝে মাঝেই সে দুলে উঠছে। মাথাটা হেলে পড়ছে এদিক ওদিক। শীর্ষ কপালে ভাঁজ ফেলল। হুট করেই থামিয়ে ফেলল গাড়িটা। আকস্মিক গাড়িটা থেমে যাওয়ায় ত্রয়ী সামনের দিকে একটু ঝুঁকে গেল। সাথে সাথে ধরফরিয়ে উঠে বসল সে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে হড়বড় করে বলল, একি কি হয়েছে? হঠাৎ গাড়ি থামালেন কেন? শীর্ষ উত্তর দিল না ত্রয়ীর করা প্রশ্নের। সিটবেল্ট খুলতে খুলতে নয়নকে বলল, তুই চালা গাড়িটা, আমি পিছনে যাচ্ছি। শীর্ষ গাড়ি থেকে নামল। পিছনের দরজাটা খুলতেই ত্রয়ী তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, সামনে কি সমস্যা? পিছনে এলেন কেন? শীর্ষ এক ভ্রু উচালো। গাড়ির ভিতরে বসতে বসতে বলল, আমার গাড়ি, আমার ইচ্ছে। তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? ত্রয়ীর চোখ মুখ কুঁচকে এলো। সামান্য একটা প্রশ্ন করেছে, সুন্দরভাবে উত্তর দিলেই তো হয়। তা না, রসকহীন উত্তর। মেয়েটার মুখশ্রী থমথমে আকার ধারণ করল। বিড়বিড় করে বলল, কথা না যেন কু তোত্তা র পা দ। শীর্ষ নিকটেই ছিল। ফলস্বরূপ শীর্ষ কথাটা শুনে নিল। গম্ভীর কণ্ঠে সে শুধাল, তুই কখনো কু তোত্তা কে পা দ দিতে দেখেছিস? ত্রয়ী থতমত খেয়ে গেল। এত আস্তে বলা কথাও শুনে নিল এই লোক? লজ্জা অস্বস্তিরা ঘিরে ধরল মেয়েটাকে। আমতা আমতা করে সে বলল, না মানে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শীর্ষ। ফের গম্ভীর কণ্ঠেই শুধাল, তাহলে বললি কেন আমার কথা কু তোত্তা র পা দে র মতো? না মানে। ভুলবশত মুখ ফসকে বেরিয়ে গেছে। যা দেখিসনি তা মুখ থেকে বেরুবে কেন? ত্রয়ী ঢোক গিলল। দৃষ্টি নত করে জবাব দিল, সরি, আর বেরুবে না। তবে সে মনে মনে বলল, বেরুবে, 100 বার বেরুবে। দেখি তুই কিভাবে আটকাস। ব্যাটা ধলা মুলা একটা। শীর্ষ আর কথা বাড়ালো না। সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো অভিমুখে। আদেশের স্বরে নয়নকে বলল, গাড়ি স্টার্ট কর। আদেশ পেয়ে নয়ন দেরি করল না আর। মুহূর্তেই গাড়ি নিয়ে সাই সাই করে ছুটল সম্মুখ পানে। কিছুটা সময় অতিবাহিত হতেই ত্রয়ী আবারও ঘুমিয়ে পড়ল। এমনিও তার গাড়িতে উঠলেই ঘুম পায়। তার উপরে আবার গতকাল রাতে ভালো ঘুম হয়নি।
ঘুমের দাপটে এবং গাড়ির ঘাকুনিতে মেয়েটার মাথাটা একটু পরপর এদিক ওদিক হেলে যাচ্ছিল আর সেও ধরফরিয়ে উঠছিল। শীর্ষ ত্রয়ীর ঘুমের সুযোগ নিয়ে তার দিকে একটু চেপে বসল। কাঁধ পেতে দিল প্রেয়সীর মাথাটা নিজ কাঁধে নেওয়ার বাসনায়। এমনি সজাগ থাকলে তো আর কাঁধে মাথা দিবে না, তাও যদি ঘুমের ঘরে দেয়। তবে কিছু মুহূর্ত চলে গেলেও মেয়েটার মাথাটা শীর্ষের কাঁধ স্পর্শ করল না। আর চোখে একবার তাকালো প্রেয়সীর দিকে। সেই পূর্বের ন্যায় মাথাটা তার এদিক ওদিকই হেলে যাচ্ছে, তবুও তার কাঁধে ঠাঁই নিচ্ছে না। শীর্ষ আর একটু চেপে বসল মেয়েটির দিকে। বিড়বিড় করে বলল, এদিক ওদিক না পড়ে আমার কাঁধে পড়। স্বল্প সময়ের মধ্যেই হঠাৎ ত্রয়ীর মাথাটা শীর্ষের কাঁধ স্পর্শ করল। শীর্ষ প্রথমে একটু চমকালো। শিরশিরিয়ে উঠল তার পুরো শরীরটা। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। হৃদয়ে এক সুখ সুখ অনুভূতি হানা দিল তড়িঘড়ি করে। ওষ্ঠের কোণ ঘেঁষে তার ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। এ যেন প্রেয়সীর মাথা তার কাঁধ স্পর্শ করেনি, বরং সে পুরো বিশ্বটাকেই জয় করে ফেলেছে। 67। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে। তবে সূর্যটা এখনো তার জ্বালার সুর নরম করেনি। বিস্তৃত তাপ নিয়ে সে আকাশের বুকে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। ঠিক এমন এক সময়ে শীর্ষদের গাড়িটা এসে থামল ত্রয়ীদের গ্রামে, প্রিয় সেই প্রাঙ্গণে, তাদের বাড়িরই অভিমুখে। একে একে গাড়ি থেকে সবাই নেমে দাঁড়ালো। বড় বড় গাছপালায় সমৃদ্ধ বেশ ছায়াঘেরা গ্রামটা। ত্রয়ীদের বাড়িটাও ছায়ার আঁচলে আবৃত। তাদের এক বাড়িতেই 7টি ঘর, মাঝখানে বিশাল উঠোন, আর সেই উঠোনের চারদিক ঘিরেই বৃত্তের মতো সাজানো ঘরগুলো যেন নিপুণ কারিগরের নিখুঁত শিল্পকর্ম। একটিমাত্র ঘর বাদে বাকি সব ঘর কাঠ এবং টিনের সংমিশ্রণে তৈরি। ত্রয়ীদের নিজস্ব ঘরটিও তাই, কাঠ এবং টিনের সংমিশ্রণে তৈরি। বাড়ির উঠোনে পা রাখতেই ত্রয়ীর চোখের সামনে ভেসে উঠল স্মৃতির পাতায় বাঁধা শৈশব কৈশোরের দৃশ্যাবলী। এই ঘর, এই উঠোন, এই ছায়া ঘেরা গ্রামটাই তো তার অস্তিত্বের প্রথম পরিচয়। অথচ আজ এই বাড়ি থেকে সে কত দূরে, এখানে আসতেও এখন অনুমতি লাগে, সঙ্গী লাগে। দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এগিয়ে গিয়ে দাঁড়ালো তাদের ঘরটার অভিমুখে। ঘরের দরজায় বেশ বড়সড় একটি তালা ঝুলছে। কাঁধে ঝুলানো ব্যাগ থেকে চাবি বের করে তালাটা খুলল ত্রয়ী। পা বাড়ালো গৃহের ভিতরে। গৃহের ভেতরে ঢুকতেই যেন থমকে গেল সে, হৃদয় হানা দিল বিষণ্ণতা। মানুষের অভাবে এই স্বল্প সময়ই ঘরটা কেমন ভুতুড়ে হয়ে উঠেছে। চতুর্দিকে ধুলো জমেছে, মাকড়সারা আনন্দে জাল বুনেছে, এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধও কেমন নাকে লাগছে। অথচ এই ঘরটা একদিন হাসি ঠাট্টা আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ত্রয়ীদের ঘরটা 3 কক্ষ বিশিষ্ট, সম্মুখের কক্ষ, মাঝের কক্ষ আর তার সাথে লাগোয়া পিছনের দিকে একটি বারান্দা। ত্রয়ী ধীরে ধীরে এগিয়ে গেল সামনের কক্ষের এক কোণে অবস্থানরত একটি টেবিলের দিকে। ফু দিয়ে টেবিলের উপরে জমে থাকা ধুলোর আস্তরণ সরিয়ে দিল খানিক। কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল সেখানে, তারপর শুরু করল ঘর গোছানোর কাজ। সে ঘর গোছানোর কাজ শুরু করতে না করতেই হঠাৎ তার পেছনে থেকে দুটি ছোট্ট ছোট্ট হাত এসে জড়িয়ে ধরল কোমলতায়। মিষ্টি এক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এসেছো আন্নি? ত্রয়ী ঘুরে তাকালো। দেখা পেল ছোট্ট একটি বাচ্চা মেয়ের। সে হাঁটু গেড়ে বসে পড়ল বাচ্চা মেয়েটির অভিমুখে। হাত দ্বারা মেয়েটার নরম গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ এসেছি তোট। তুমি কেমন আছো বুড়ি? খুব ভালো। ত্রয়ী এবং বাচ্চা মেয়েটির কথোপকথনের মাঝেই ঘরে প্রবেশ করল একজন তরুণী। তার শরীরে জড়ানো কমলা রঙের সাদামাটা একটি 3 পিস, মুখে সহজ সরলতার দীপ্তি। ত্রয়ী মিষ্টি হাসল। এগিয়ে এসে জড়িয়ে ধরল তাকে। আবেগী কণ্ঠে বলল, কতদিন পর দেখা, কেমন আছো ঝর্ণা ভাবি? এই তো ভালো। তুমি কেমন আছো? এই আল্লাহ যেমন রেখেছেন। ঝর্ণা সম্পর্কে তিনি ত্রয়ীর ভাবি এবং একটু আগে আসা বাচ্চা মেয়েটির মা। পাশের ঘরেই তাদের বসবাস। ঝর্ণা এবার নিজের থেকে সরিয়ে দিল ত্রয়ীকে। তাড়া দিয়ে বলল, এসো হাত মুখ ধুয়ে খেয়ে নিবে। ত্রয়ী হেসে বলল, তুমি যাও, আমি একটু ঘরটা গুছিয়ে আসছি। আর ঘর গুছিয়ে কি করবে? আজ বাদে কালই তো আবার চলে যাবে। তবুও। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ঝর্ণা। হাত টেনে গৃহের বাহিরের দিকে যেতে যেতে বলল, কোনো তবুও নয় তো। তাড়াতাড়ি চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নিবে। কতটা পথ জার্নি করে এসেছো? তোমার সাথে তো আরো দুজন এসেছে। তুমি না খেলে কি তারা খেতে চাইবে? ত্রয়ী আর দ্বিরুক্তি করল না। সত্যিই তো সে না খেলে শীর্ষ এবং নয়নও খেতে চাইবে না। তারা তো এখানকার কাউকেই চিনে না। নতুন এসেছে এই গ্রামে। তাহলে তারা কার ভরসায় কোথায় গিয়ে খাবে বা এক দণ্ড বসবে?
খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঝর্ণাদের ঘরেরই সামনের কক্ষের বিছানায় শুয়ে পড়ল শীর্ষ এবং নয়ন। একে তো তীব্র গরম, তার উপর এতটা পথ জার্নি। দুজনের শরীরকেই ক্লান্তি গ্রাস করে নিয়েছে। আর ত্রয়ী ঝর্ণার সাথে ভিতরের কক্ষে এসেছে। আসন কেটে বসে রয়েছে খাটের উপরে। ঝর্ণা কেমন বারবার দ্বিধাগ্রস্ত হয়ে বারবার তাকাচ্ছে ত্রয়ীর দিকে। কিছু বলতে গিয়েও আবার ফিরে আসছে। ত্রয়ী হয়তো বুঝল তার মনের কথা। নরম কণ্ঠেই শুধাল, কিছু বলবে ভাবি? ঝর্ণা কিছুটা সময় নিল। এরপর হুট করেই বলল, তোমার মা এসেছিল। মা সবার কাছে এই শব্দটি ভীষণ আপন হলেও ত্রয়ীর কাছে না। মাকে শেষবার বোধ হয় সে তার ছোটবেলায় দেখেছিল, তারপর আর দেখেনি। তার বাবার মৃত্যুর পর নিজের সুখের দিশা খুঁজতে গিয়ে সে এই বাড়িতেই ফেলে গিয়েছিল ছোট্ট ত্রয়ীকে। মেয়েটা তখন তেমন কিছু বুঝত না। সারাদিন মা মা করে কাঁদত। অথচ তার মা আর তার কাছে এলো না। আবার বিয়ে করল, নতুন সংসার পাতল। অবশ্য সে ঠিকই করেছে। অল্প বয়সে স্বামী রেছে। স্বামী রেখে যাওয়ার মধ্যে রেখে গিয়েছিল একটি বাচ্চা। সেই বাচ্চার জন্য সে নিজের জীবন যৌবন সব খুয়াবে কেন? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রয়ীর। মলিন কণ্ঠে শুধাল, কবে এসেছিল? তুমি গ্রাম থেকে চলে যাওয়ার পরপরই। তোমার দাদির মৃত্যু খবর শুনে এসেছিল। তোমাকেও নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল। এতকাল তো কখনো নিয়ে যেতে চায়নি, তাহলে এখন হঠাৎ? কে বলেছে নিয়ে যেতে চায়নি? তোমার মা তোমাকে আগেও বেশ কিছুবার নিতে এসেছিলেন, কিন্তু তোমার দাদি দেয়নি। এমনকি তোমার দাদি কখনো তাকে তোমার সাথে দেখাও করতে দেয়নি। তোমার দাদির কথা ছিল তার বংশের মেয়েকে সে দিবে না। আর তাছাড়া তোমার দাদি তোমাকে ভীষণ ভালোবাসত, তো তাই ভয় পেত মায়ের সাথে দেখা হলেই যদি তুমি তার সাথে চলে যেতে চাও। ত্রয়ী কিছুটা অবাক হলো। তার কর্ণে অনুরণিত হলো ঝর্ণার বলা কথাগুলো, তোমার মা আগেও এসেছিলেন, তোমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ত্রয়ীর আগে এই কথাগুলো জানা ছিল না। সে জানত তার মা সেই যে ছোটবেলায় তাকে ফেলে গেছে, তারপর আর কখনো তার দিকে ফিরেও তাকায়নি। ত্রয়ীর হৃদয়ের গভীরে এক অভূতপূর্ব আবেগের ঢেউ উঠেও স্তব্ধ হয়ে গেল। মা, যিনি একদিন ফেলে গিয়েছিলেন, তাকে আজ যদি শতবার ফিরেও আসে, তাকে সাথে করে নিয়েও যেতে চায়, তবুও কি তার সেই অবহেলিত অসহায় জীবন মুছে যায়? ত্রয়ীর স্মরণে এলো পুরনো কিছু ক্ষতচিহ্ন। তার বাবার যখন মৃত্যু ঘটে তখন তার মা একজন অল্প বয়সী তরুণী। তার বাবার মৃত্যু বছর খানেকের মধ্যেই তার নানা বাড়ির সকলে তৎপর হয় তার মাকে বিয়ে দেওয়ার জন্য। আর তার মাও রাজি হয়ে যায়। তবে তার মায়ের এই বিয়েতে সবচেয়ে বড় বাধা ছিল ত্রয়ী নিজে। কেউই বাচ্চাসহ বিয়ে করতে রাজি হচ্ছিল না। অবশ্য কেই বা চায় অন্যের ঝামেলা নিজের ঘাড়ে তুলতে? আর তার নানা মামারাও তাকে নিজেদের সাথে রাখতে অস্বীকৃতি জানায়। ত্রয়ীর মাই তো তাদের মাথার উপর এক প্রকার বোঝা ছিল, আবার তাকে রাখবে কোথা থেকে? ফলস্বরূপ তারা সবাই মিলে একদিন তাকে রেখে যায় তার দাদির কাছে। সবাই তাকে ফেলে দিলেও সেদিন তার দাদি তাকে ফেলে দেয়নি। অসহায় মেয়েটাকে নিজের সাথে আগলে নিয়েছিলেন। ত্রয়ীর এখনো স্মরণে আছে যেদিন তার মা তাকে এই বাড়িতে দাদির কাছে রেখে গিয়েছিল, সেদিন সে ভীষণ কেঁদেছিল। মায়ের পিছু পিছু ছুটেছিল, কিন্তু তার মা তার দিকে একবারের জন্যও ফিরে তাকায়নি। ছুটে এসে তাকে কোলে তুলে নেয়নি। সেদিন তার মা যদি নিজের সুখের কথা ভেবে ওভাবে তাকে ফেলে না যেত, তাহলে বোধ হয় এত দুর্দশাও তার জীবনে নেমে আসত না। তার দাদিও তো চাইলে নিজের সুখের জন্য শহরে অন্য ছেলেদের বাড়িতে গিয়ে থাকতে পারতেন, বুড়ো বয়সে সুন্দর একটি জীবন অতিবাহিত করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি নিজের সুখকে বিসর্জন দিয়ে ত্রয়ীর কথা ভেবেছেন। বুড়ো বয়সেও ত্রয়ীর সঙ্গ দিয়ে গেছেন। ত্রয়ীর ভাবনার মধ্যেই হঠাৎ ঝর্ণা তার মুঠোয় এক টুকরো কাগজ গুজে দিল, অতঃপর বলল, তোমার মা তার নাম্বার দিয়ে গেছেন। বলেছেন যোগাযোগ করতে। ত্রয়ী তাকালো কাগজটার দিকে। একবার ভাবল কাগজটা ছুঁড়ে ফেলে দিবে, তবে পরে আবার কি ভেবে যেন ফেলল না। শক্ত করে কাগজের টুকরোটা চেপে ধরল নিজের হাতের মুঠোয়। 68 পরন্ত বিকেল। আকাশের বুকে বিচরণকৃত সূর্যটি রক্তিম বর্ণ ধারণ করে পশ্চিমের দিগন্তে হেলে পড়েছে নিঃশব্দে। চারদিকটা কেমন থমথমে রূপ ধারণ করেছে এই ক্ষণে। খেচর শ্রেণীর প্রাণীরা তাদের খাবারের খোঁজের ইতি ঘটিয়েছে, তোড়জোড় শুরু করেছে নিরে ফেরার। এই থমথমে নীরব পরিবেশের বুক চিরে মেহেরদের বাড়ির অভিমুখে এসে দাঁড়ালো আলভি। সেদিন সকালে মেহের আর তার মধ্যে মোবাইল নাম্বারের বিনিময় ঘটেছিল। তবে লজ্জা, সংকোচ এবং সংশয়ের দাপটে এখনো অবধি মেয়েটিকে একটা কল করে উঠতে পারেনি সে।
বারবার কল করতে গিয়েও ফিরে এসেছে এই ভেবে, মেয়েটি তাকে কি ভাববে তার কল পেয়ে। যদি মেয়েটি অপ্রস্তুত কিংবা বিরক্ত হয় তবে এই লজ্জা সংকোচের ঘনঘটায় আলভি এবং মেহের দুজনের দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ হওয়ার পথেই বসেছিল। শেষে নিজেকে দমাতে না পেরে সংকোচকে উপেক্ষা করে আলভি ছুটে এসেছে এখানে। কিন্তু ভিতরে যেতে বা মেহেরকে ডাকতে কেমন দ্বিধা লাগছে তার। আলভি আরও কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে রইল মেহেরদের বাড়ির সম্মুখে। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করল। একটু সময় হেলায় খুইয়ে শেষে মেহেরের নাম্বারে কলটা করেই বসল সে। খুব বেশি সময় লাগলো না। 2 বার রিং হতেই কলটা ধরল মেহের। ওপাশ থেকে নরম মিষ্টি স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আলভির বুকের ভিতরটা ধুকপুক করে উঠল। এতদিন পরে মেহেরের কণ্ঠস্বর শ্রবণে হৃদয়ে একটু হলেও শীতলতা হানা দিল তার। পরপর দুটো ফাঁকা ঢোক গিলল সে। অতঃপর বলল, ওয়ালাইকুমুস সালাম। আমি আলভি। চিনেছেন? মেহের আলতো হাসল। মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, আপনার নাম্বারটা সেভ করাই ছিল। আচ্ছা। এইটুকু বলে থামল আলভি। কিছুটা ইতস্তত করে বলল, আপনার বাসার সামনে এসেছিলাম। মেহের অবাক হল। মোবাইল কানে নিয়েই ছুটে এলো তার কক্ষের জানালার নিকটে। বাইরের দিকে উকিঝুঁকি দিতে দিতে শুধাল, কই? কোথায়? এই তো আপনাদের গেটের সামনেই। আচ্ছা, আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মেহের কল কাটল। হাতের মোবাইলটা নিয়েই ছুটে এলো গেটের নিকটে। আলভিকে দেখে দূর থেকেই প্রশ্ন ছুড়ে দিল, আপনি হঠাৎ এখানে? এদিকে কোনো কাজ ছিল বুঝি? আলভি ঠোঁট এলিয়ে দিল। মেহেরের দিকে একটু এগিয়ে এসে জবাব দিল, কাজ ঠিক না, পরন্ত বিকালে রক্তিম সূর্যের আলোকে গায়ে মেখে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। ওহ, তা আপনি প্রতিদিনই এভাবে হাঁটতে বের হন নাকি? প্রতিদিন বের হওয়ার সুযোগ হয় না, তবে মাঝে মাঝে বের হই। একাই একাই বের হন নাকি সঙ্গী আছে কোনো? মেহেরের চোখে মুখে উৎকণ্ঠা, কিছু জানার তীব্র বাসনা। তবে আলভি তার প্রশ্নের সরাসরি জবাব দিল না, উল্টো প্রশ্ন করল, সঙ্গী পাবো কোথায়? কেন নেই? আলভি আশেপাশে দৃষ্টি ঘুরালো। মাথা চুলকে বলল, আপাতত আপনি ছাড়া কেউ নেই। আমি আপনার সঙ্গী? কেন, হতে কোনো সমস্যা রয়েছে? মেহেরের চোখে মুখে লাজুক আভা ছড়িয়ে পড়ল। দৃষ্টি নুইয়ে সে জবাব দিল, না। আলভির চোখ মুখ চকচক করে উঠল আনন্দে। হৃদয় আন্দোলিত হলো তীরবেগে। মেহেরের উত্তরে তার হৃদয়ে একটু হলেও আশার আলো ফুটেছে। একটু হলেও সে বুঝেছে যে তার পথে আর কোনো বাধা নেই। মেহের নিজেও তাকে পছন্দ করে, তাকে চায়। আলভি ওষ্ঠ প্রসারিত করল। মেহেরদের বাড়ির অভিমুখের রাস্তা ধরে পা বাড়াতে বাড়াতে বলল, চলুন তাহলে একটু হেঁটে আসি। মেহের দ্বিরুক্তি করল না। দৃষ্টি নুইয়ে হাঁটা শুরু করল আলভির পাশে পাশে। 69। রাত্রি গভীর। চারপাশটা ঢাকা পড়ে গেছে নিস্তব্ধতার এক মোহময় আবরণে। শুধু মাঝে মধ্যে ভেসে আসছে নিশাচর প্রাণীদের ক্ষীণ কণ্ঠস্বর। ত্রয়ী শুয়ে আছে বিছানায়, বারবার পাশ বদলাচ্ছে। তবুও তার 2 চোখে ঘুম ধরা দিচ্ছে না কিছুতেই। রাতে ত্রয়ীরা ঝর্ণাদের গৃহেই শুয়েছে। এমনি তাদের গৃহের যা অবস্থা, সেখানে এক রাত ঘুমানো তো দূরে থাক, কিছুটা সময় বসে থাকাই দায়। নোংরা মলিন বিছানার চাদর, ধুলো জমে থাকা আসবাবপত্র, স্যাঁতস্যাঁতে গন্ধ। যদিও ত্রয়ী কিছুটা পরিষ্কার করেছে, তবে তাতেও সে গৃহে পুরো একটি রাত কাটানো দুষ্কর। কিন্তু মন কি আর সে কথা মানতে চায়? সেই শৈশব থেকে ওই গৃহেই ত্রয়ীর বসবাস ছিল, তার কত স্মৃতি, কত হাসি কান্না ছড়িয়ে রয়েছে ওখানে। আর আজ কিনা সে ওই গৃহেরই এক অতিথি মাত্র। ত্রয়ী আরও কিছুটা সময় এপাশ ওপাশ করল। অতঃপর নিঃশব্দে বিছানা ছেড়ে বেরিয়ে এলো বাইরে। আকাশে আজ চাঁদ তারার দেখা নেই। তবে বাড়ির উঠোনে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোয় আলোকিত চারপাশ। ত্রয়ী সে আলোর সাহায্যেই এগিয়ে গিয়ে দাঁড়ালো নিজ গৃহের অভিমুখে। ঘরটার দিকে তাকিয়ে হৃদয় আরও বিষণ্ণ হয়ে পড়ল তার। কতদিন পর নিজ গৃহে ফিরেছে সে, অথচ কালই চলে যেতে হবে আবার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। চোখ ঘুরিয়ে সে তাকালো আশেপাশে। হঠাৎ নজর পড়ল তাদের গৃহেরই পাশে। সেখানে কি যেন নড়ছে। ত্রয়ী দৃষ্টি গাঢ় করল। কেমন মানুষের মতো মনে হচ্ছে। বাড়ির কেউ কি বাহিরে বেরিয়েছে? কিন্তু এত রাতে বাহিরে কার কি কাজ? তাও আবার তাদের গৃহের নিকটেই। ত্রয়ীর কেমন ভয় লাগল। হৃদয় সন্দেহ জন্মালো, কোনো চো, র দা, কা, ত নয় তো। ত্রয়ী একবার ভাবল চলে যাবে। তবে পরক্ষণেই আবার ভাবল তার একবার দেখা উচিত ওখানে লোকটাকে। মেয়েটা একটু এগুলো। সাহস করে প্রশ্ন করল,
কে কে ওখানে? প্রশ্নটা শেষ হতে না হতেই অন্ধকার থেকে বেরিয়ে আলোতে এসে দাঁড়ালো লোকটা। ত্রয়ী অবাক হলো। এ তো শীর্ষ। কিন্তু এ লোক এত রাতে ঘুম ছেড়ে বাহিরে কি করছে? ত্রয়ী চোখ বড় বড় করল। কণ্ঠে অবাকতা নিয়ে শুধাল, আপনি এত রাতে এখানে কি করছেন? শীর্ষ কপাল কুঁচকাল। বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিল, মুতো। এইটুকু বলেই থেমে গেল সে। ভদ্রতা বজায় রেখে বলল, প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিলাম। ত্রয়ী কিঞ্চিত অপ্রস্তুত হল। আমতা আমতা করে বলল, ওহ আচ্ছা, তাহলে আমি ঘরে যাচ্ছি। তুই এত রাতে বাইরে এসেছিলি কেন? ত্রয়ী কেবলই গৃহের দিকে পা বাড়িয়েছিল। তবে শীর্ষের ছোড়া প্রশ্নের দাপটে সে থমকে দাঁড়াল। দৃষ্টি নুইয়ে জবাব দিল, এমনি ঘুরতে বেরিয়েছিলাম। এই রাতে ঘুরতে বেরিয়েছিলি কেন? তা নে লাড়া দিয়েছিল? না মানে? আচ্ছা আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে কি করবি? ঘুমাবো। ঘুমালে এখানে এলি কেন? ত্রয়ী বিরক্ত হল। কিসব প্রশ্ন শুরু করেছে এ? শুধু কথা বাড়াচ্ছে, এ ছাড়া আর কিছুই নয়। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকাল। আর কোনো জবাব না দিয়ে গৃহের দিকে পা বাড়াল। শীর্ষ কপাল কুঁচকাল সাথে সাথে। ধমকে বলল, তোকে যেতে বলেছি আমি? ত্রয়ী দাঁড়াল। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, তাহলে এখানে থেকে কি করব? আমাকে দেখবি? কেন, আপনার কি রূপ বেরিয়েছে যে এত রাতে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে? শীর্ষ কিঞ্চিত অপমানিত বোধ করল ত্রয়ীর কথায়। থমথমে কণ্ঠে কিছু বলবে তার পূর্বেই নারী কণ্ঠে ভেসে এলো, কে কে ওইখানে? শীর্ষ এবং ত্রয়ী বিষয়টি স্বাভাবিকভাবেই নিল। তারা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলছিল, আর তো কিছু নয়। ত্রয়ী গলা বাড়িয়ে জবাব দিল, আমরা। ত্রয়ীর জবাবের প্রায় সাথে সাথেই অর্ধ বয়স্ক একজন নারী এগিয়ে এলেন তাদের দিকে। নাজমা বেগম ত্রয়ীদের ঘরের একটা ঘর পরেই তার ঘর। সম্পর্কে তিনি ত্রয়ীর চাচি হন। কিন্তু নাজমা বেগম নামক ওই মহিলা কোনো কালেই ত্রয়ীকে পছন্দ করতেন না। মেয়েটি এতিম অসহায় হওয়ার কারণে বাড়ির সবার স্নেহের পাত্রী হলেও তার চক্ষুশূল ছিল। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, কোনো কারণ ব্যতীতহীন সা করে। নাজমা বেগমের চারিত্রিক বৈশিষ্ট্যও ঠিক তেমন। তবে ত্রয়ীকে তার সার সবচেয়ে বড় কারণ ছিল মেয়েটির সৌন্দর্য। নাজমা বেগমেরও একটি মেয়ে রয়েছে। ত্রয়ীর বয়সীই সে। তবে সে ততটা সুন্দরী নয়। যার কারণে বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব এলে অধিকাংশই আসত ত্রয়ীর জন্য। তারপর ত্রয়ীর দাদিমা রা যাওয়ার পরে যখন আব্দুর রহমান খান মেয়েটাকে নিয়ে গেলেন, তখন যেন এই মহিলার সা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। ত্রয়ী ধনী পরিবারে বেড়ে উঠবে, সেখানে সুখে শান্তিতে থাকবে, শহরের বড় কলেজে পড়বে, এ যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি আগেও অনেকবার ত্রয়ীর ক্ষতি করার চেষ্টা করেছেন, মেয়েটির নামে বদনাম রটিয়ে সকলের নিকট খারাপ প্রমাণিত করতে চেয়েছেন, কিন্তু ত্রয়ীর দাদির জন্য পারেননি। ওই বৃদ্ধা মহিলা সব সময় ত্রয়ীকে আগলে রেখেছিলেন। তবে আজ যখন সে সুযোগ হেঁটে হেঁটে নাজমা বেগমের নিকট এসেছে, তখন সেই সুযোগ তিনি হাতছাড়া করবেন না। নাজমা বেগম কপাল টানটান করে তাকালেন ত্রয়ীর দিকে। কণ্ঠে কঠোরতা নিয়ে শুধালেন, এই রাইতে একটা পোলার লগে এইখানে কি করছিস তুই? কিছুই না। উনি নিজের কাজে বাইরে বের হয়েছিলেন আর আমিও বের হয়েছিলাম। আমারে বলদ বুঝাস? তোর কি মনে হয় একটা পোলা আর একটা মাইয়া রাইতের বেলা একা একা বাইরে কি করতে পারে আমি বুঝি না? ত্রয়ীর কলিজাটা ধক করে উঠল। নাজমা বেগম কি তবে তাকে এবং শীর্ষকে ঘিরে খারাপ কিছু ভেবে নিয়েছেন? তাই হয়তো হবে, নয়তো তিনি এমন কথা বলতেন না। ত্রয়ী ব্যস্ত হল। হড়বড় করে বলল, আপনি ভুল ভাবছেন চাচি। সত্যি আমরা এখানে কিছুই করছিলাম না। উনিও বাইরে বের হয়েছিলেন আর আমিও। তারপর আপনার সাথে যেভাবে দেখা হয়েছে উনার সাথেও সেভাবেই দেখা হয়েছে। এসব অন্য কাউরে বুঝাস আমারে না। শহরে গিয়া লায়েক হয়ে গেছিস যে রাত বিরাতে ব্যাটা ছেলে নিয়ে ঘোরা শুরু করেছিস? এসব আমাদের বাড়িতে চলবে না। ত্রয়ী হতবাক হয়ে পড়ল। কি ঘটল আর নাজমা বেগম কোথায় নিয়ে গেলেন? ত্রয়ী সহজ সরল মানুষ, তাই সে পুরো বিষয়টাকে সহজভাবেই নিয়েছিল। নাজমা বেগম তাদের দেখার পরও তারা না পালিয়ে সাবলীলভাবেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল। কিন্তু এই মহিলা এখন তো তাকে উপাধি দিয়ে দিচ্ছেন। ত্রয়ীর কান্না পেল। ধরা গলায় সে বলল, আপনি ভুল করছেন চাচি। আপনি যা ভাবছেন তেমন কিছুই এখানে ঘটেনি। এ পর্যায়ে মুখ খুলল শীর্ষ।
ছোটবেলা থেকে তার শহরে বসবাস। গ্রামে অল্পস্বল্প বিষয়কে বড় করে দেখা হয় বা নারী পুরুষকে একত্রে দেখলে খুব সহজেই রটনা রটানো হয় তা সে শুনেছিল। কিন্তু তাই বলে এই সামান্য বিষয়কে এত বড় পর্যায়ে নিয়ে যাবে? শীর্ষ কপালে ভাঁজ ফেলল। রুক্ষ কণ্ঠে বলল, মনগড়া কাহিনী বানাবেন না। আপনি আমাদের খারাপ কি করতে দেখেছেন যে বাজে কথা বলছেন? নাজমা বেগম পাত্তা দিলেন না শীর্ষের কথায়। তার পরিকল্পনা তো বদনাম রটানো, ত্রয়ীকে বিপদে ফেলা। সে পরিকল্পনা সফল হলেই হলো। নাজমা বেগম হাত ছাড়লেন। গলা বাড়িয়ে ডাকলেন, কই গো কই তোমরা? এ বাড়িতে কি মি শুরু হয়েছে দেখে যাও। এ মেয়ে তো আর এ বাড়ির মান সম্মান রাখল না। ত্রয়ীর হৃদয় কম্পিত হল। এমন পরিস্থিতিতে কি করবে না করবে ভেবে পেল না সে। লজ্জা, অপমান এবং ভয় ডুকরে কেঁদে উঠল মেয়েটা। চটজলদি বসে পড়ল নাজমা বেগমের পায়ের নিকট। দুই হাতে তার দুই পা জড়িয়ে ধরে বলল, আমরা সত্যি এখানে খারাপ কিছু করিনি চাচি। আপনি দয়া করে কাউকে ডাকবেন না। এমন বদনাম আমার নামে রটাবেন না। নাজমা বেগমের আর ডাকতেও হলো না কাউকে। প্রথমবারের ডাকেই অনেকে গৃহ ছেড়ে বেরিয়ে এলো। নাজমা বেগমের ওষ্ঠে বাঁকা হাসি ফুটে উঠল। সবাইকে ডেকে ডেকে সে বলতে শুরু করল, দেখে যাও সবাই দেখে যাও এই মেয়ে ছেলের কীর্তি। ঘরে জায়গা না পেয়ে রাত বিরাতে বাইরে নেমে বেলাল্লাপনা শুরু করেছে। আমি হাতে নাতে ধরেছি এদের। শীর্ষের মেজাজ বিগড়ালো এবার। সে এতদিন জানত গ্রামের মানুষজন সহজ সরল হয়। কিন্তু এই মহিলা তো রীতিমতো হিটলারের চাচাতো বোন। কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে তাদের নামে। আবার বলছে হাতে নাতে ধরেছে। শীর্ষ দাঁতে দাঁত চাপল। গলা বাড়িয়ে বলল, মুখ সামলে কথা বলুন। মহিলা মানুষ এত খারাপ হয় আগে জানা ছিল না। আপনি কি হাতে নাতে ধরেছেন? নাজমা বেগম ফুঁসে উঠলেন যেন। ঝাঝালো কণ্ঠে বললেন, ছেলের সাহস দেখো। রাত বিরাতে বাইরে নেমে মেয়ে নিয়ে বেলাল্লাপনা করেছে, আবার আমি দেখেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। ত্রয়ী ভীত হয়ে পড়ল আরো। সাথে তার কান্নার গতিও বাড়ল পূর্বের তুলনায়। সবাইকে বুঝানোর চেষ্টা করল তারা কিছুই করেনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সবাই বাছবিচার ব্যতীত দোষারোপ শুরু করল তাদের উপরে। ৭০। রাত্রি বেড়েছে কিছুটা। চারদিকটা ঘুটঘুটে আধারে ছেয়ে গেছে। এই আধারের মাঝেই ঝর্ণাদের গৃহের অভিমুখের কক্ষে জমায়েত বসিয়েছে বাড়ির সকলে। ত্রয়ী সেই থেকে এক মনে কেঁদে যাচ্ছে। আর শীর্ষ বসে রয়েছে খাটের উপরে। কণ্ঠে কোনো বাক্য না তুলে তাকিয়ে তাকিয়ে দেখছে সকলকে। নয়ন সুযোগ বুঝে এগিয়ে গেল শীর্ষের নিকটে। তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, এত রাতে ম্যামের সাথে বাইরে গিয়েছিলেন কেন স্যার? সাথে যাইনি। দুজন আলাদা আলাদাভাবে গিয়েছিলাম। পরে দেখা হয়েছিল। সেই দেখা হবারই বাকি প্রয়োজন ছিল স্যার। এরা যা শুরু করেছে, আল্লাহ জানেন এখন কি হবে। এইটুকু বলে থামল নয়ন। শীর্ষের দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এমন পরিস্থিতিতে গ্রামের মানুষ সচরাচর ছেলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয় স্যার। এই কথাটা যে শীর্ষ ভাবেনি তেমন নয়। সেও ভেবেছে। আর ভেবেছে বলেই না চুপ করে রয়েছে। সে তো চাইছে গ্রামবাসীরা জোর করে তার সাথে ত্রয়ীর বিয়ে দিয়ে দিক। এমনি তো মেয়েটা তাকে বিয়ে করতে চাইছে না। আব্দুর রহমান খানকে বলল, তিনিও গুরুত্ব দিলেন না। তাও এই মহৎ কার্যটা যদি গ্রামবাসীরাই ঘটিয়ে ফেলে ভালো হয়। শীর্ষ একটু নড়েচড়ে বসল। নয়নের মতো একইভাবে ফিসফিস করে বলল, তাহলে বল বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। নয়ন অবাক হল। চোখ বড় বড় করে বলল, স্যার আপনি। এইটু বলতেই তাকে থামিয়ে দিল শীর্ষ। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই খেয়ে বিয়ে ব্যতীত এই মেয়েকে বাগে আনতে পারবো বলে মনে হচ্ছে না। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শীর্ষ। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই খেয়ে বিয়ে ব্যতীত এই মেয়েকে বাগে আনতে পারবো বলে মনে হচ্ছে না। নয়ন বিষম খেল। এতদিন যাকে কঠোর যুক্তিবাদী ভাবত সেই মানুষটিই কিনা আজ প্রেমে পড়ে এমন একটি নীতি বিরুদ্ধ কাজ করার তোড়জোড় চালাচ্ছে। শীর্ষ যে কিনা একটা সময় শব্দটিকে ঘৃ না করত, ব্যঙ্গ করত, ঠাট্টায় উড়িয়ে দিত। আজ সেই এই শব্দটিকে নিজের গায়ে মেখে নিতে চাইছে। হায়রে ভালোবাসা, এই ভালোবাসা মানুষকে দ্বারা কি না করাতে পারে। তপ্ত নিঃশ্বাস ফেলল নয়ন। আশেপাশে একবার দৃষ্টি বুলিয়ে পূর্বের ন্যায় কণ্ঠ খাদে নামিয়ে রেখেই বলল, আপনি ভালোবাসেন তা না হয় মানলাম, কিন্তু তাই বলে এটা করা কি ঠিক হচ্ছে স্যার?
কোনটা করার কথা বলছিস তুই? এই যে ম্যামকে কাঁদিয়ে ফাঁদে ফেলে বিয়ে করা। শীর্ষ ভাবলেশীনভাবে জবাব দিল। তুই ভুল করছিস নয়ন। আমি তোর ধারণা অনুযায়ী কিছুই করছি না। আমি শুধু সুযোগের সদ্ব্যবহার করছি। তুই কোনো কথা না বলে চুপচাপ দেখে যাকি কি হয়। আতাউর রহমান বর্তমানে এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। বয়স প্রায় 70-এর কোঠা ছাড়িয়েছে, তবে দাপট কমেনি একটুও। চামড়ায় ভাঁজ পড়েছে, মাথার চুল উঠে গিয়ে চকচকে একটি টাকের দেখা মিলেছে, চোখের দৃষ্টিশক্তিও কমেছে অনেকটা। তাই নিয়ে তিনি পুরো গ্রাম চষে বেড়ান। বিভিন্ন সালিশি মীমাংসায় অংশ নেন। বাড়ির সকলেও তাকে ভীষণ শ্রদ্ধা করে। ছোট বড় কাজে তার পরামর্শ গ্রহণ করে। নাজমা বেগমের হাক ডাকে এই লোকটাও তখন ঘুম বাদ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এতক্ষণ কোনো কথা না বলে শুধু পরিস্থিতি দেখে যাচ্ছিলেন। তবে এবারে আর চুপ থাকলেন না তিনি। শীর্ষ এবং ত্রয়ীর দিকে একবার দৃষ্টি বুলিয়ে শুধালেন। এই রাইতের বেলায় তোমরা বাইরে কি করতা ছিলা? শীর্ষ চুপ রইল। সত্যি কথা তো সে বলতে পারবে না। আর মিথ্যা বানিয়ে বানিয়ে কিছু বললে ত্রয়ী তার পরিকল্পনা ধরে ফেলবে। তারপর দেখা যাবে বোকা মেয়েটা তার সব পরিকল্পনায় সুনিপুণভাবে জল ঢেলে দিয়েছে। তার থেকে এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয়। তবে ত্রয়ী ডুকরে কেঁদে উঠল। ভেজা গলায় বলল, কিছুই করছিলাম না। উনি উনার কাজে মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরিয়েছিলেন, আর আমি আমাদের ঘরটাকে এক নজর দেখতে বেরিয়েছিলাম। শীর্ষের ললাটে ভাঁজ পড়ল। চিন্তারা হানা দিল মস্তিষ্কে। এই মেয়ে যে রা কান্না শুরু করেছে আর মুখে তোতা পাখির ন্যায় সত্যের বুলি আওড়াচ্ছে, তাতে না সবাই এর কথাই বিশ্বাস করে নেয়। শীর্ষ ঘাড় ঘুরিয়ে তাকালো নাজমা বেগমের দিকে। বিড়বিড় করে বলল, এখন ভরসা শুধু এই মহিলার উপরে। এই মহিলার কূটনীতি আর আমার বিয়ে একই সুতোয় বাঁধা। নাজমা বেগম ভেঙচি কাটলেন। ত্রয়ীর দিকে তাকিয়ে বললেন, ঘর দেখতে বার হয়েছিলি তাও এত রাইতে? আমাদের পেয়েছিস যে যা বলবি তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব? পরপর তিনি আবার তাকালেন আতাউর রহমানের দিকে। কণ্ঠে জোর দিয়ে বললেন, ও সব মিথ্যা কথা বলতেছে চাচা। ওরা ঘরে জায়গা না পেয়ে এই রাইতের বেলায় বাইরে বার হয়েছিল মি করতে। নয়তো এত রাইতে বিয়ার যজ্ঞ দুই পোলা মাইয়া ঘরের বাইরে কি করবে আপনারাই বলেন। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলেও না হয় একজন বার হবে। একসাথে দুজনই কেন বার হবে বলেন? নাজমা বেগমের কথায় সায় জানালো উপস্থিত বাকি সকলে। আতাউর রহমান মাথা ঝাঁকালেন। কিছুক্ষণ সময় নিয়ে তিনি ভাবলেন কিছু একটা। অতঃপর হুট করেই বললেন, কাজী ডাকো। উপস্থিত সকলে কিছুটা হলেও চমকালেন। সবচেয়ে বেশি চমকালেন নাজমা বেগম। কণ্ঠে বিস্ময় নিয়ে তিনি শুধালেন, কাজী ডেকে কি হবে? ওদের বিয়ে হবে। নাজমা বেগমের বিস্ময়ভাব বাড়ল। মনের মধ্যে ত্রয়ীর ক্ষতির চিন্তা করতে করতে এই বিয়ের কথাটা তো মাথা থেকে একদম বেরিয়েই গিয়েছিল। তিনি ভেবেছিলেন ত্রয়ীকে বদনাম করে দিবেন। আর শীর্ষকে প্যাঁচিয়ে বদনাম করলে সেও মেয়েটাকে সাথে করে শহরে নিবে না। ফলস্বরূপ ত্রয়ীকে সারা জীবন এই গ্রামেই পচে তে হবে। কিন্তু এখন আতাউর রহমান এসব কি বলছেন? ত্রয়ীর সাথে শীর্ষের বিয়ে? শীর্ষরা যে বেশ সচ্ছল এবং সমাজে মর্যাদা সম্পন্ন তা তিনি জানেন। এত বড় ঘরে ত্রয়ীর বিয়ে হবে, ত্রয়ীর সারাটা জীবন সুখে শান্তিতে কাটবে, এটা তিনি মেনে নিতে পারলেন না। আমতা আমতা শুরু করলেন তিনি। ইতস্তত করে বললেন, ওদের আবার বিয়া কেন? ছেলেটা শহরে মানুষ এবং বেশ মর্যাদা সম্পন্ন। ওর লগে কি ত্রয়ীর খাটে? গ্রামে আসছে দুজন, একটা ভুল কইরা ফেলছে। একটু শাসায় ছেড়ে দেন। ফাও বিয়ার মতো এত বড় একটা কাজ করার কি দরকার? শীর্ষ লল্টে ফের ভাঁজ পড়ল। এই মহিলা তো এখন আবার উল্টো সুর গাইছে। যার ভরসায় এতক্ষণ ধরে সে চুপচাপ বসে আছে সেই কিনা শেষ পর্যন্ত পাল্টি খেল। এ মহিলা তো সুবিধার নয়। ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলায়। শীর্ষ দাঁতে দাঁত চাপল। বিড়বিড় করে বলল, গিরগিটি একটা। শীর্ষ নিজ ভরসার স্থল পরিবর্তন করল। আগে নাজমা বেগম ছিল তার ভরসার স্থল, আর এখন আতাউর রহমান। যদি ভালো কিছু হয় তবে এই লোকটার দ্বারাই হবে। লোকটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। অন্তত তার বিয়ে দেওয়ার মতো ভালো লোক। শীর্ষ আতাউর রহমানের দিকে তাকালো। মনে মনে আওড়ালো, এখন একমাত্র আপনিই আমার ভরসা দাদু। গিরগিটিটা তো নিজের রং বদলালো। এখন আপনি দয়া করে নিজের রংটা ঠিকঠাক রাখুন। এই বুড়ো বয়সে নিজের রং বদলিয়ে বিশ্বাসঘাতক মীর জাফরের পরিচয় দিবেন না।
নাজমা বেগমের কথায় আতাউর রহমানের মুখশ্রী থমথমে রূপ ধারণ করল। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, ধনী শহুরে কিংবা বংশমর্যাদা সম্পন্ন হলেই তো আর তার অন্যায় মাফ হয়ে যাবে না। অন্যায় তো অন্যায়ই, তাতে সে যত বড় মাপের ব্যক্তিই হোক না কেন। তুমিই তো বললে ওরা মি করতে এত রাইতে বাহিরে বার হয়েছিল। তুমি ওদের হাতে নাতে ধরেছ। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওরা কঠিন অন্যায় করেছে। ওদের সেই অন্যায় থেকে উদ্ধার করে সঠিক পথ দেখানো আমাদের বয়োজ্যেষ্ঠদের কর্তব্য। এইটুকু বলে থামলেন লোকটা। পাশ ফিরে এ বাড়িরই আরেকজন ব্যক্তি সোবহান হোসেনকে বললেন, তাড়াতাড়ি উত্তর পাড়ায় যাবি, কাজীকে সঙ্গে নিয়ে এক্ষুনি এখানে আসবি। সোবহান হোসেন দেরি করলেন না এক মুহূর্ত। আতাউর রহমানের আদেশ পেয়েই তিনি চটজলদি চলে গেলেন গৃহ ছেড়ে। শীর্ষের ওষ্ঠ জুড়ে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। তবে নাজমা বেগমের মুখশ্রীতে আধার নেমে এলো। এত কৌশল করলেন তিনি ত্রয়ীর তি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মেয়েটির তি হয়নি, বরং ভালো হয়েছে। তার র জ অঙ্ক্রে কারণেই এখন মেয়েটির এত বড় ঘরে বিয়ে হচ্ছে। নাজমা বেগমের এই মুহূর্তে নিজের কপালে নিজে একটা আঘাত করতে ইচ্ছে হলো। তিনি করতে গেলেন খারাপ, অথচ হয়ে গেল ভালো। কপাল সবই কপাল। ৭১। ভোরের আলো এখনো ফোটেনি। চারদিকটা গভীর আধারে নিমজ্জিত। এই রাতেই শীর্ষ আর ত্রয়ীর বিয়ের তোড়জোড় চলছে। কাজী সাহেবকেও ইতোমধ্যে ডেকে আনা হয়েছে, বসানো হয়েছে ঝর্ণাদের গৃহের অভিমুখের কক্ষে। বিয়ের কোনো সাজ নেই, আনুষ্ঠানিকতা নেই, পূর্ব পরিকল্পনা নেই, অথচ বিয়ে। ত্রয়ী কারিগরের হাতে তৈরি কাঠের পুতুলের ন্যায় নিস্তেজ হয়ে বসে রয়েছে এক কোণে। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে ফেপে উঠেছে, ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। অনেক চেষ্টা করেছে সে সবাইকে বুঝানোর এই বিয়ে আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ। কেউ শুনল না তার কোনো কথা। সবাই মিলে কাজীকে ডেকেই আনল। ত্রয়ীর ভাবনার মধ্যেই তার কানে ভেসে এলো একটি গমগমে পুরুষালী কণ্ঠস্বর। বলুন মা, কবুল। কবুল, ছোট একটি শব্দ, অথচ এর ক্ষমতা অনেক। এই ছোট একটি শব্দই পারে দুটো মানুষের জীবন একসাথে বেঁধে দিতে, তাদের একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ করতে। ত্রয়ী চেয়েছিল তার বিয়ে হোক, অন্তত নিজের জীবনটা একটু সুন্দর করতে, একটি ভরপুর পরিবার পেতে, অন্যের ঘাড়ের উপর আর বোঝা হয়ে না থাকার জন্য সে চেয়েছিল তার অতি দ্রুত বিয়ে হোক। তার দায়িত্ব নেওয়ার জন্য কেউ আসুক, তাকে ভালোবাসুক। কিন্তু এভাবে নয়। কিছু না করেও মাথার উপরে একটি কলঙ্কের বোঝা নিয়ে সে কখনোই বিয়ের পিঁড়িতে বসতে চায়নি। আর সবচেয়ে বড় কথা, সে কখনো চায়নি শীর্ষের সাথে তার বিয়ে হোক, তাও কাউকে না জানিয়ে, হুট করে এমন একটি পরিস্থিতিতে। আব্দুর রহমান খান দয়া ধরে তাকে তার বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। যখন ত্রয়ীর নিজের স্বজনেরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তখন ওই লোকটা তাকে এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, সন্তানের মতো স্নেহ দিয়েছেন, কলেজে ভর্তি করেছেন। অথচ আজ তারই ছেলের সাথে বিয়ে, তাও এমন একটি জঘন্য পরিস্থিতিতে। মানুষটা জানতে পারলে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। ত্রয়ীর কণ্ঠনালী ভেদ করে কান্না বেরিয়ে আসতে চাইছে। সৃষ্টিকর্তা কেন তার সাথে সব সময় এমন করে? সব তো তার কাছ থেকে কেড়ে নিয়েছে, শেষ পর্যন্ত সম্মানটুকুও কেড়ে নিল। নষ্টা উপাধি পেয়ে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হল। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরও ত্রয়ীকে কবুল বলতে না দেখে ভ্রু কুঁচকালেন আতাউর রহমান। থমথমে কণ্ঠে বললেন, তাড়াতাড়ি কবুল বলে দাও, তোমাদের জন্য আমরা আর সময় নষ্ট করতে পারুম না। এমনই রাইত অনেক হয়েছে। ত্রয়ীর কবুল বলতে ইচ্ছে হলো না, কিন্তু কবুল না বলেও তো উপায় নেই। এরা সবাই মিলে আজ তার বিয়ে না দিয়ে ছাড়বে না। আর শীর্ষকে দেখো, সেও চুপচাপ বসে রয়েছে। অবশ্য সে বলবেও বাকি, সেও তো তার মতোই চাপে পড়েছে। কি দুর্ভাগ্য, লোকটার গ্রামে এসেছিল তাকে একটু ঘোরাতে, আর এখন চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল ত্রয়ী, ধীর কণ্ঠে বলল, কবুল। আর ২ বার কবুল। একটু থামল মেয়েটা, জোরে একবার নিঃশ্বাস নিয়ে তৃতীয়বারের ন্যায় বলেই ফেলল, কবুল। এরপর শীর্ষকে কবুল বলতে বললে সে মুখশ্রীতে একটি অসহায়ভাব ফুটিয়ে তুলল। থেমে থেমে ধীর গলায় বলল, কবুল, কবুল, কবুল। ব্যাস, শীর্ষ এবং ত্রয়ীর বিয়ে সম্পন্ন। কি থেকে কি হয়ে গেল? গতকালও সব ঠিকঠাক ছিল, আর আজ ত্রয়ী ফুপিয়ে উঠল। আজ তার জীবনে যা ঘটল, এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? কি হতো তার জীবনটা যেভাবে চলছিল সেভাবে চললে? কেন এমন হলো তার সাথে? কেন?
জীবনের এই পর্যন্ত তো কষ্টে কষ্টেই কাটলো, এখন বাকি দিনগুলোও হয়তো তেমনই কাটবে। এমন একটি জঘন্য পরিস্থিতিতে প্রেম ভালোবাসাহীন বিয়ে নিশ্চয়ই তার জীবনে সুখ বয়ে আনবে না। 72। নিশীথের অন্ধকার কেটে প্রকৃতিতে ভোরের আলো ফুটেছে। সূর্যটাও ইতোমধ্যে তার তেজ ছড়িয়ে দিয়েছে চারদিকে। নির্জন গ্রামের রাস্তা ধরে দ্রুতগতিতে ছুটে চলছে শীর্ষদের গাড়িটা। নয়ন গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে পাশাপাশি বসে রয়েছে শীর্ষ এবং ত্রয়ী। ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাতে যা ঘটল তারপর আর ত্রয়ী এক মুহূর্তও গ্রামে থাকতে চায়নি। শীর্ষও মেনে নিয়েছে তার ইচ্ছাকে। কিন্তু গাড়িতে উঠে ত্রয়ী সেই যে কান্না শুরু করেছে এখনো থামেনি। শীর্ষ বিরক্ত হল, কপাল কুঁচকে বলল, এ চোখ না সমুদ্র, থামাথামির তো কোনো নাম নিচ্ছে না। ত্রয়ী কোনো উত্তর দিল না। সে একইভাবে গুনগুনিয়ে কাঁদতে রইল। শীর্ষ ফের শুধাল, এ তোর গলা ব্যথা করছে না? ত্রয়ী এবারেও চুপ রইল। শীর্ষের কপালের ভাঁজ আরো গাঢ় হল। থমথমে কণ্ঠে সে বলল, যেভাবে কাঁদছিস মনে হচ্ছে আমার সাথে তোর বিয়ে না, বরং তোকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ পর্যায়ে ত্রয়ী মুখ খুলল, নাক টেনে বলল, অনেকটা তেমনই। মানে? মানে আমি আপনাকে বিয়ে করতে চাইনি। কেন? কারণ আপনাকে আমার পছন্দ না। শীর্ষের ভিতরটা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। এই বিয়েটার জন্য কত কি করল সে। নিজের গায়ে কট নামক জঘন্য একটা বিষয়ের তকমা পর্যন্ত লাগালো, অথচ এই মেয়ে বলছে আপনাকে আমার পছন্দ না, ঢং যত। শীর্ষ দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, তোকেও তো আমার পছন্দ না। গ্রামের লোকজনের চাপে না পড়লে তোকে বিয়ে করত কে? ওই তো চেহারা, তার উপর গা, ধি ব ল দি। আর এখন দেখছি কান্নাকাটিতেও পিএইচডি করা। শীর্ষ দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, তোকেও তো আমার পছন্দ না। গ্রামের লোকজনের চাপে না পড়লে তোকে বিয়ে করত কে? ওই তো চেহারা, তার উপর গা, ধি ব ল দি। আর এখন দেখছি কান্নাকাটিতেও পিএইচডি করা। ত্রয়ীর হৃদয়টা আরো ভারী হয়ে উঠল। নিদারুণ এক যন্ত্রণা অনুভব করল বক্ষপিঞ্জরে। এ কার সাথে তার বিয়ে হলো? কেন সৃষ্টিকর্তা তাকে এত বড় একটা শাস্তি দিল? কেন দিল? ছোটবেলা থেকেই কষ্ট যেন ছায়াসঙ্গী ত্রয়ীর। তারপর ভেবেছিল হয়তো বিয়ের পর একটুখানি শান্তি আসবে, একটা সুন্দর পরিবার পাবে, একজন ভালোবাসার মানুষ পাবে যার ভালোবাসার ছোঁয়ায় দুঃখগুলো সব দূরে সরে যাবে। কিন্তু সে আশাও যেন মরীচিকার ন্যায় মিলিয়ে গেল আজ শীর্ষের কথায়। অবশ্য তারও বা দোষ কি? যেমন পরিস্থিতিতে তাদের বিয়ে হয়েছে তাতে ভালোবাসা আশা করাটা বোকামি। ত্রয়ী নিজেকে আর দমাতে পারল না। শব্দ করে কেঁদে উঠল এবার। শীর্ষের চোখ মুখে বিরক্তির ছায়া গাঢ় হয়ে উঠল। ধমকে উঠে সে বলল, থামবি নাকি থামাতে হবে? ত্রয়ীর কান্নার গতি আরও বাড়ল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপর এই ধমক, বুকের ভিতর যেন একসাথে অনেকগুলো কাঁটা ফুটল। সাথে ভয়ও পেল ভীষণ। রাতে যা ঘটল, বিয়ের মতো এত বড় একটা বিষয়কে শীর্ষের মাথার উপরে চাপিয়ে দিয়েছে তাদের বাড়ির সবাই মিলে। নিশ্চয়ই এই কারণে লোকটা তার উপরে রেগে আছে। এই রাগ থেকে এখন না আবার তার সাথে কিছু করে বসে। ত্রয়ী দ্রুত হাত তুলে নিজের মুখটা চেপে ধরল। কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা চালালো। কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ। কান্না কিছুতেই আটকাতে পারছে না ত্রয়ী। কণ্ঠনালী ভেদ করে দুঃখরা সব বেরিয়ে আসতে চাইছে দ্বিধাহীনভাবে। তবে মুখে হাত থাকায় শব্দ কম হচ্ছে। শীর্ষ গাঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করল মেয়েটিকে। দৃষ্টি জোড়া শীতল হল তার। নরম কণ্ঠে বলল, মুখ থেকে হাত সরিয়ে কাঁদ। আমি বো না। শীর্ষের কথাটা বলতে দেরি, কিন্তু ত্রয়ীর মুখ থেকে হাত সরাতে দেরি হল না। আবারও শব্দ করে কেঁদে উঠল সে। শীর্ষ তপ্ত নিঃশ্বাস ফেলল। একটি পানির বোতল এগিয়ে দিয়ে বলল, কাঁদতে কাঁদতে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে তোর। একটু গলা ভিজিয়ে নে, তারপর আবার কাঁদ। ত্রয়ী বোতলটা হাতে নিয়ে এক ঢোক পানি গিলল। তারপর আবার সেই করুণ সুরে গুনগুনিয়ে কাঁদা শুরু করল। শীর্ষ এবার একটা টিস্যু এগিয়ে দিল তার দিকে। ফের নরম কণ্ঠেই বলল, এটা দিয়ে নাক মুখ মুছে নে, কাঁদতে সুবিধা হবে, কান্নার স্বর আরো তেজস্বী শোনাবে। ত্রয়ীর কিঞ্চিত ভরকালো। কাঁদতে কাঁদতেই প্রশ্ন করল, আপনি কি কোনোভাবে আমাকে নিয়ে মজা করছেন? শীর্ষ নিরুত্তাপভাবে জবাব দিল, না, একদম না। তোকে আরো কাঁদতে সাহায্য করছি আমি। নয়ন চোখ রাস্তার দিকে রেখে গাড়ি চালালেও কান ছিল পেছনের কথোপকথনে।
শীর্ষ এবং ত্রয়ীর কথাকথন শুনে নাক মুখ কুচকাল সে। বিড়বিড় করে বলল, একটা হলো কাঁদুনে। যদি কান্নার কোনো প্রতিযোগিতা হতো নিঃসন্দেহে প্রথম স্থান করত এটা। আর অন্যটা হলো গিরগিটি। ক্ষণে ক্ষণে রং বদলায়। ৭৩। চারদিকে গরম ভাব। সূর্যটা তার পূর্ণ তেজ নিয়ে দুপুরকে আঁকড়ে ধরে রেখেছে এখনো। শহুরে পরিবেশটাও এই মুহূর্তে কিঞ্চিত থমথমে সময় যেন স্তব্ধ হয়ে রয়েছে। এমন সময় শীর্ষদের গাড়িটা ধীরে ধীরে এসে থামল তাদের বাড়ির সামনে। গাড়ি থামতেই ত্রয়ী আর এক মুহূর্তও দেরি করল না, নেমে পড়ল গাড়ি থেকে। কোনো দিকে না তাকিয়ে সোজা পা দিল গেটের দিকে। শীর্ষ একবার তাকালো ত্রয়ীর দিকে। এরপর ধীরে সুস্থে নেমে এলো গাড়ি থেকে। নয়নকে একবার বলল, চল ভিতরে চল। নয়ন ডানে বামে মাথা নাড়িয়ে নেতিবাচক জবাব দিল। ভদ্রভাবেই বলল, না স্যার, এখন যাব না। অনেকটা পথ জার্নি করে এসেছি, শরীরটা এমনিতেই ক্লান্ত। তার উপর আবার রাতে ঘুম হয়নি। বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। শীর্ষ দ্বিরুক্তি করল না। ছেলেটাকে আর ঝালানো ঠিক হবে না। সে মাথা নাড়িয়ে ত্রয়ীর পিছু পিছুই বাড়ির ভিতরে প্রবেশ করল। আর নয়ন কোনো মতে শীর্ষের গাড়িটা গ্যারেজে রেখে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ৭৪। প্রকৃতিতে আঁধার নেমে এসেছে নিঃশব্দে। তবে রাত এখনো অগভীর। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে সময় কেবল রাত ১০টা। শীর্ষ দাঁড়িয়ে রয়েছে বাবা মায়ের কক্ষের সম্মুখে। চোখে মুখে তার লেপ্টে রয়েছে দ্বিধা অস্বস্তি। যেভাবেই হোক তার এবং ত্রয়ীর বিয়ে হয়েছে। তারা এখন স্বামী স্ত্রী। আর এত বড় একটি সত্যি পরিবারের লোকদের নিকট থেকে লুকিয়ে রাখা নিশ্চয়ই উচিত হবে না। বিশেষ করে বাবা মায়ের থেকে। আবার বাবা মায়ের কাছে সবটা বলবেও বা কিভাবে? তাদের যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে তা কারো নিকট বর্ণনা করা নিঃসন্দেহে লজ্জাজনক। সে কিভাবে বাবা মায়ের অভিমুখে দাঁড়িয়ে বলবে রাতের আধারে ত্রয়ী আর তাকে একা পেয়ে গ্রামবাসীরা মিলে জোর করে তাদের বিয়ে দিয়েছে? হয়তো গ্রামবাসীরা তাদের ভুল বুঝেছে, তারা খারাপ কিছু করছিল না। কিন্তু দুই নরনারী একসাথে রাতের আধারে বাইরে ছিল, এটা তো সত্যি। শীর্ষের কণ্ঠনালী কেমন শুকিয়ে আসছে। ভীষণ অস্বস্তি লাগছে। কিন্তু না বলেও তো উপায় নেই। এত বড় একটি সত্যি পরিবারকে না জানিয়ে সামনের দিকে আগাবে কিভাবে? আর তাছাড়া সে তার এবং ত্রয়ীর সম্পর্কটার একটি সামাজিক স্বীকৃতি চায়। বাবা মায়ের দোয়া নিয়ে নতুন জীবনে পা রাখতে চায়। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। ভেতরের সমস্ত সংকোচ সংশয় ও দ্বিধাকে একপাশে ঠেলে দিয়ে টোকা দিল বাবা মায়ের কক্ষের দরজায়। গলা বাড়িয়ে শুধাল, ভিতরে আসবো? প্রায় সাথে সাথেই ভিতর থেকে ভেসে এলো আব্দুর রহমান খানের কণ্ঠস্বর। এসো। শীর্ষ দরজা ঠেলে ভিতরে ঢুকল। ফাহমিদা বেগমও কক্ষেই ছিলেন। ছেলেকে দেখে এক গাল হাসলেন তিনি। এগিয়ে এসে বললেন, তোর কথাই বলছিলাম আমরা। এর মধ্যে তুই এসে গেলি। শীর্ষ ভ্রু কুচকাল। বাবার দিকে এক পলক তাকিয়ে বলল, আমার কথা বলছিলে? হ্যাঁ। এইটুকু বলে ফাহমিদা বেগম আলমারি থেকে একটি স্বর্ণের আংটি বের করে আনলেন। শীর্ষের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোর বউয়ের জন্য বানিয়েছি। সুন্দর না? আব্দুর রহমান খান শুনছিলেন মা ছেলের কথাকথন। তিনি জনের মধ্যে ফোড়ন কেটে বললেন, তোমার যা ছেলে, কবে ওর বিয়ে হয় কে জানে? তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করলেও তারা ওকে পছন্দ করবে বলে তো মনে হয় না। শীর্ষের ভীষণ অপমানিত বোধ হলো। চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, বিয়ে কবে হয় কে জানে মানে কি? আমি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছি। আর আমার পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। শীর্ষ কথাগুলো বলবে বলেও ঠিক করল। তবে কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করার পূর্বেই ফাহমিদা বেগম বললেন, কেন, আমার ছেলে খারাপ কোন দিক দিয়ে? তুমি একবার শুধু বলো, দেখবে বাড়ির সামনে মেয়ের লাইন লাগিয়ে দেব। এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, শীর্ষের বিয়ে নিয়ে কত স্বপ্ন আমার। আমার একটা মাত্র ছেলেও। ওর বিয়েতে পুরো বাড়ি সাজাবো। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করব। বিশাল অনুষ্ঠান করে বউ আনব। শীর্ষ থমকালো মায়ের কথা শুনে। যা যা বলতে এসেছিল এক মুহূর্তে সব গিলে ফেলল। তার বিয়ে নিয়ে মায়ের কত স্বপ্ন। এই স্বপ্নগুলো সে কিভাবে ভেঙে দিবে? আর এখন যদি সে তার কট খেয়ে বিয়ের কথা প্রকাশ করে তাতেও নিশ্চয়ই তার মা বাবা কষ্ট পাবেন ভীষণ। শীর্ষ একটু সময় ভাবল। সিদ্ধান্ত নিল এখন কিছুই বলবে না। ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয় ছিল। বিয়ে করে নিয়েছে, এখন সে ভয়টা অনেকটাই কমেছে।
এখন না হয় সবটা গুছিয়ে গাছিয়ে ধীরে ধীরে ত্রয়ীর মনে জায়গা করে তারপর আবার নতুনভাবে অনুষ্ঠান করে বিয়ে করা যাবে। আব্দুর রহমান খানকে তো তার ত্রয়ীকে পছন্দের কথা আগে থেকেই বলা আছে। ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। শীর্ষের ভাবনার মধ্যেই আব্দুর রহমান খান মুখ খুললেন। ছেলের দিকে দৃষ্টি দিয়ে শুধালেন, যাক আপাতত ওসব কথা রাখো। তা শীর্ষ, তুমি হঠাৎ এখানে এলে যে কিছু বলবে কি? শীর্ষ জোরপূর্বক একটু হাসল, কণ্ঠ স্বাভাবিক করে জবাব দিল, না, তোমাদের দেখতে এসেছিলাম শুধু। আচ্ছা, এখন তাহলে আমি আসছি। শীর্ষ বেরিয়ে এলো বাবা মায়ের কক্ষ ছেড়ে। তবে নিজের কক্ষে আর গেল না। পা চালিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের অভিমুখে। হাত উঁচিয়ে টোকা দিল কক্ষের বন্ধ দরজায়। স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলল ত্রয়ী। শীর্ষকে নিজের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বাঁকালো সে। ছোট ছোট করে প্রশ্ন করল, আপনি এখানে? শীর্ষ এই প্রশ্নের উত্তর দিল না, বরং এক ভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন করল, কান্না থেমেছে তোর? ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল, ছোট করে জবাব দিল, হুম। বুঝলি, অনেকক্ষণ ভেবে দেখলাম। ত্রয়ী কপাল কুঁচকে প্রশ্ন করল, কি? শীর্ষ আর চোখে একবার তাকালো মেয়েটার দিকে। তার পাশ কাটিয়ে কক্ষের ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আজ আমাদের বাসর রাত। ত্রয়ী চমকালো ভরকালো। হিসেব অনুযায়ী সত্যিই তো আজ তাদের বাসর রাত। কান্নাকাটি আর বিভিন্ন চিন্তা ভাবনা এই কথা তো সে প্রায় বলেই বসেছিল। কিন্তু এ লোক এখানে এসে হঠাৎ এই কথা মনে করিয়ে দিচ্ছে কেন? এর কি চাই? তবে কি এ হতেও পারে? পুরুষ মানুষদের বিশ্বাস নেই, মেয়ে দেখলেই এদের ছুকছুক ভাব বাড়ে। আর সেখানে তো সে এখন শীর্ষের বিয়ে করা বউ। ত্রয়ীর হৃদয় ভীত হল। ঢোক গিলে সে বলল, কিসের বাসর রাত? আপনি এই রাতে আমার কক্ষে এসেছেন কেন? এখান থেকে এখনই চলে যান। শীর্ষ কপাল টানটান করল, গম্ভীর কণ্ঠে বলল, বাড়ি আমার কক্ষ, আমার কক্ষে থাকা মেয়েটিও আমার। এইটুকু বলে একটু থামল সে। কক্ষের দরজাটা আটকে দিতে দিতে বলল, সবকিছুই যখন আমার, তখন তুই আমাকে এই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলার কে? ত্রয়ীর হৃদয়ের ভীতিভাব বাড়ল। এই লোক দরজা আটকাচ্ছে কেন? এর মতিগতি তো ভালো ঠেকেছে না। সন্ধ্যা পর্যন্তও তো লোকটা তাকে দেখতে পারত না, এখন একদম কক্ষে ঢুকে দরজাও আটকে দিচ্ছে। ত্রয়ী ফের ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? আপনি চাইছেনটা কি? শীর্ষ এগিয়ে গিয়ে বিছানায় বসল। হাত ইশারা দিয়ে ডাকল, এদিকে আয়। ত্রয়ী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বিছানার নিকটে। শীর্ষ তার পকেট থেকে একটি ছোটখাটো বাক্স বের করে আনল। ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোর, পরে নে। ত্রয়ী বাক্সটা নিল না, বরং অবাক কণ্ঠে শুধাল, এটা কিসের বাক্স? কি আছে এতে? শীর্ষ উত্তর দিল না কোনো। বাক্সটা খুলে ধরল মেয়েটার দৃষ্টির সম্মুখে। ত্রয়ী বিস্মিত হল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। বাক্সের ভিতরে সোনালি রঙা দুটো চিকন চুড়ি, একটা নাকের ছোট ফুল আর একটা চেইন রয়েছে। ত্রয়ী বিস্মিত কণ্ঠেই শুধাল, এগুলো আমাকে দিচ্ছেন কেন? আমি এগুলো দিয়ে কি করব? শীর্ষ নাকের ফুলটা হাতে নিল। সেটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, শুনেছি বিয়ের পর স্বামীর বাড়ি থেকে মেয়েকে নাকের অলংকার দিতে হয়, তাই কিনে এনেছি। একটু ছোট দেখে কিনেছি যাতে সব সময় পরে থাকতে সুবিধা হয়। ত্রয়ীর বিস্ময়ভাব বাড়ল। তাদের যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে তাতে সে ভেবেছিল শীর্ষ এই বিয়েটাকেই মানবে না। কিছুদিনের মধ্যেই হয়তো বিচ্ছেদের পথে হাঁটতে হবে তাকে। কিন্তু এ তো একদম গহনা নিয়ে হাজির। ত্রয়ী একবার গহনাগুলোর দিকে তাকালো, এরপর শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে শুধাল, আপনি এই বিয়েটা মেনে নিয়েছেন? মানব না কেন? না মানে যে পরিস্থিতিতে আমাদের বিয়েটা হলো, আমি ভেবেছিলাম আপনি বিয়েটা মানবেন না। শীঘ্রই আমাকে তা লা ক দিয়ে দিবেন। শীর্ষের মেজাজ বিগড়ালো। ঠিকঠাকভাবে বিয়ে করতে পারল না, এর মধ্যে এই মেয়ে তা লা ক পর্যন্তও চলে গেছে। এত বুদ্ধি খাটিয়ে মাথার উপর ব দ না মে র বোঝা নিয়ে বিয়ে করেছে কি তালাক দেওয়ার জন্য নাকি? শীর্ষ দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, জীবনটাকে কি সিনেমা পেয়েছিস নাকি? যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে। আর বিয়ে কোনো ছেলেখেলা নয় হয় যে এটা নিয়ে নাটক শুরু করব। আমি এই বিয়ে মেনেছি আর তোকেও মানতে হবে। এখন সামনে বসো তো এগুলো পরিয়ে দেই। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, আপনাকে পরিয়ে দিতে হবে না, আমি পরে নিতে পারবো।
কেন আমি পরিয়ে দিলে কি তোর শরীরে ফোস্কা পড়বে? ফোস্কা পড়লে আমাকে বলিস, সুই নিয়ে এসে একটা একটা করে ফাটিয়ে দেব। এখন কথা না বাড়িয়ে সামনে বসো। কেন আমি পরিয়ে দিলে কি তোর শরীরে ফোস্কা পড়বে? ফোস্কা পড়লে আমাকে বলিস, সুই নিয়ে এসে একটা একটা করে ফাটিয়ে দেব। এখন কথা না বাড়িয়ে সামনে বসো। ত্রয়ী নিঃশব্দে বসে পড়ল বিছানার কিনারায়। মুখশ্রী জুড়ে তার দ্বিধা দৃষ্টি এলোমেলো। মেয়েটির নাক আগে থেকেই ছিদ্র করা, তবে সেখানে কোনো অলংকার ছিল না। শীর্ষ নাকফুলটা পোড়ানোর উদ্দেশ্যে হাত রাখল মেয়েটির নাকে। আকস্মিক পুরুষালী স্পর্শ ত্রয়ীর সম্পূর্ণ শরীর যেন আবির্ভূত হল শিরশির এক অনুভূতির দাপটে। হৃদস্পন্দন গাঢ় হল পূর্বের তুলনায়। মেয়েটি সাথে সাথে নিজের আখি দয় বন্ধ করে নিল, খামচে ধরল বিছানার চাদর। শীর্ষ খেয়াল করল সবটাই, তবে পাত্তা দিল না। আস্তে ধীরে নাকফুলটা সে পরিয়ে দিল সদ্য বিয়ে করা স্ত্রীর নাকে। এরপর দুই কানে ছোট ছোট দুটো দুল পরিয়ে তার পিছনের দিকে এলো। ত্রয়ীর চুলগুলো উপরে তুলে খোপা করা ছিল, ফলস্বরূপ শীর্ষের দৃষ্টির সম্মুখে তার ঘাড় এবং পিঠের কিছু অংশ উন্মুক্ত। কেমন ঘোর লেগে গেল, শীর্ষের হৃদযন্ত্র তার ক্রিয়া বাড়িয়ে দিল তড়িঘড়ি করে। হৃদয় কুঠুরিতে উকি দিল নিষিদ্ধ চাওয়ারা। তবুও শীর্ষ নিজেকে দমিয়ে রাখল। কোনোমতে চেইনটা পরিয়ে দূরে সরে যেতে চাইল, তবে শেষ পর্যন্ত সে দূরে সরে যেতে পারল না। মেয়েটির উন্মুক্ত ফর্সা ঘাড় পিঠ কেমন যেন তাকে কাছে টানছে, চুম্বকের ন্যায় খিচে ধরে রেখেছে। শীর্ষ দ্বিধাগ্রস্ত হল, তবে তার এই দ্বিধাকেও ভেঙে দিল মন। তার মনটা তাকে বেশ সাহস দিয়ে বলে উঠল, ত্রয়ী এখন তোর স্ত্রী, সে তোর জন্য সম্পূর্ণ হালাল। তার সাথে তুই যা ইচ্ছে করতে পারিস। শীর্ষ মনের কথা শুনল, কিছুটা সময় নিয়ে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল স্ত্রীর উন্মুক্ত ঘাড় এবং পিঠের উপরিভাগের দিকে। অতঃপর হুট করেই এক কামড় বসালো মেয়েটির ঘাড়ে। হকচকিয়ে উঠল ত্রয়ী। এতক্ষণ অনুভূতির জোয়ারে ভেসে যাওয়া নদীর স্রোতে বাধা পড়ল তার। চটজলদি লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেল সে। ঘাড়ে হাত দিয়ে শুধাল, আপনি আমাকে কামড় কেন দিলেন? শীর্ষ নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আমার দাঁতের ধার দেখালাম। ত্রয়ী নাকমুখ কুচকাল, থমথমে কণ্ঠে বলল, কামড় দিয়ে কেউ দাঁতের ধার দেখায়? অসভ্য লোক। শীর্ষ কপাল টানটান করল, গম্ভীর কণ্ঠে বলল, এটা তোর বাসর রাতের উপহার ভ্যাম্পায়ার সিল। অভ্যাস করে নে, এখন থেকে দিন রাত তোর শরীরে এমন অগণিত ভ্যাম্পায়ার সিল পড়বে। ত্রয়ী ভরকে গেল। স্মরণে এলো শীর্ষের সেদিনের বলা সেই ভ্যাম্পায়ার সিলের কথা। এই তবে ভ্যাম্পায়ার সিল, আর দিন রাত তার শরীরে ভ্যাম্পায়ার সিল পড়বে মানে কি? শীর্ষ কি সারাদিন এভাবে তাকে কামড়াবে? ঢোক গিলল মেয়েটা, আমতা আমতা করে বলল, কককেন পড়বে? কামড়ে ব্যথা লাগে না বুঝি? আপনি এসব উল্টা পাল্টা কাজ আমার সাথে করবেন না। শীর্ষ বাঁকা হাসল, এগিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর নিকটে। ঢোক গিলল বেচারি, পিছনে পা দিল শীর্ষের নিকট থেকে দূরে সরে যাওয়ার উদ্দেশ্যে। অমনি শীর্ষ হাত বাড়িয়ে দিল প্রিয়তমার দিকে। এক আঙ্গুল দ্বারা আঁকড়ে ধরল ত্রয়ীর গলার চেইনটা। চেইনে টান দিয়ে ধীরে ধীরে নিজের সাথে ঘনিষ্ঠতা বাড়ালো তার। অতঃপর কোমরে ভাঁজ ফেলে একটু ঝুঁকে গেল মেয়েটির দিকে। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই আমার বউ, উল্টা পাল্টা কাজ তোর সাথে করব না তো কার সাথে করব? বউ শব্দটা যেন ঝংকার তুলল ত্রয়ীর হৃদয়। কেমন একটা সুখ সুখ অনুভব করল সে। ভালো লাগায় ছেয়ে গেল হৃদয় মন। কেন এমন হলো? শীর্ষকে যে তার আগে খুব ভালো লাগতো তেমন নয়, আবার যে খুব খারাপ লাগতো তেমনও নয়। কিন্তু আজ ভীষণ ভালো লাগছে। এই যে শীর্ষ তার ঘরে এলো, ছোট ছোট উপহার দিল। ত্রয়ীকে যেন এই উপহার সুখের সমুদ্রে ভাসিয়েছে। এই মনে হয় পবিত্র সম্পর্কের টান। ওই কবুল বলার মাহাত্ম্য। ত্রয়ী খেয়াল করেছে ওই কবুল বলার পর থেকে তার শীর্ষকে যতটা ভালো লাগছে, যতটা তার জন্য অনুভব করেছে, আগে কখনো করেনি। আগে শীর্ষকে সে কখনো চায়নি, কিন্তু এখন চাইছে, খুব করে চাইছে। কি কেন ত্রয়ী কিচ্ছু জানে না। সে শুধু এইটুকু জানে, সে চাইছে এই সম্পর্কটা না ভাঙ্গুক, শীর্ষ তার স্বামী হয়েই থাকুক। ত্রয়ীর ভাবনার মধ্যেই শীর্ষ তার আরো নিকটে এলো। পূর্বেই ন্যায় ফিসফিসিয়ে বলল, এমনিই বাচ্চা মানুষ তুই, তার উপর ক্যাবলা বুদ্ধিশুদ্ধিহীন মাথামোটা, তাই আজ তোকে ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখিস, পরবর্তীতে কিন্তু আর ছাড়ব না। ত্রয়ী ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শুধাল, মানে? শীর্ষ আলতো হাসল। ত্রয়ীর গলার চেইন ছেড়ে এবার সে হাত দিল মেয়েটির গালে।
বৃদ্ধা আঙুলটি প্রিয়তমার ওষ্ঠের উপরে রেখে বাকি 4টা আঙ্গুলের ঠাঁই দিল কানের উপরে। অতঃপর নিজের বৃদ্ধা আঙুলটি দ্বারা ত্রয়ীর নরম কোমল ওষ্ঠে আলতোভাবে স্লাইড করতে করতে বলল, বাচ্চা মানুষ তুই। তার উপর ল দি। এখনই আমাকে সামলানোর ক্ষমতা পুরোপুরিভাবে তোর মধ্যে হয়ে ওঠেনি। নিঃসন্দেহে ঘরে এত সুন্দরী বউ রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর, তবুও আমি আমার আজকের বাসরটা স্থগিত করলাম। এইটুকু বলে থামল শীর্ষ। দম নিয়ে ফের বলল, সময় দিচ্ছি, নিজেকে তৈরি কর আমার জন্য। আমি কাছে আসতে চাইলে কিন্তু ফিরিয়ে দিতে পারবি না। অবশ্য ফিরিয়ে দিলেও আমি ফিরব না। নিজের কথা শেষ করে ত্রয়ীকে ছেড়ে দিল শীর্ষ। ঠোঁট গোল করে মৃদু স্বরে শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ত্রয়ী হতভম্ব হয়ে চেয়ে রইল তার গমনপথের দিকে। লোকটা কিসব বলে গেল? এ লোক এতটা নির্লজ্জ হলো কবে থেকে? বিকাল পর্যন্তও তো ভালো ছিল। অন্য সব দিকে যেমনই হোক না কেন, এই দিকে তো একদম ভদ্র সুশীল ছিল। আর এখন? ত্রয়ী নাক মুখ কুঁচকে বলল, নির্লজ্জ বদলোক কোথাকার। 75। ভোরের মিষ্টি রোদে ভরে গেছে শহরের বুক। রাতের নিস্তব্ধতা কাটিয়ে একটু একটু করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে শহরটা। প্রতিদিনের ন্যায় ফাহমিদা বেগম ভোরে উঠে সকলের জন্য নাস্তা তৈরির কাজে লেগে পড়েছেন। নুরি সাহায্য করছে তাকে। আর ত্রয়ী সবার জন্য নাস্তা পরিবেশনের তোড়জোড় চালাচ্ছে। কিছুটা সময়ের ব্যবধানে ফাহমিদা বেগমের নাস্তা তৈরির অবসান ঘটল। খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে তিনি হাত ছাড়লেন। কই, খেতে এসো তোমরা। স্বল্প সময়ের মধ্যেই আব্দুর রহমান খান, শীর্ষ, রিমা এবং পন্না এসে ঢুকল খাবার কক্ষে। শীর্ষ একবার ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে বসল চেয়ারে। বাকিরাও একে একে বসল। রিমা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার নজর আটকাল ত্রয়ীর দিকে। সাথে সাথে ভ্রু যুগল কুঁচকে এলো তার। মেয়েটাকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। কেমন নতুন বউ। রিমা ভ্রু যুগল কুঁচকে রেখেই প্রশ্ন করল, তোকে আজ এমন লাগছে কেন? ত্রয়ী থমকালো। পলক ঝাপটে শুধাল, কেমন নতুন বউ? রিমার কথায় উপস্থিত সকলে দৃষ্টি দিল ত্রয়ীর দিকে। ফাহমিদা বেগমও সকাল থেকে খেয়াল করেছেন মেয়েটাকে আজ একটু ভিন্ন রকম লাগছে। কিন্তু কাজের চাপে খুব গাঢ়ভাবে খেয়াল করেও দেখা হয়নি, আর কোনো প্রশ্নও করা হয়নি। তবে ত্রয়ী চমকে উঠল রিমার কথায়। নতুন বউ? রিমা কি তবে সব ধরে ফেলল? ত্রয়ী আমতা আমতা শুরু করল। ইতস্তত করে বলল, নতুন গহনা পরেছি তো, তাই হয়তো। নতুন গহনা পেয়েছিস তুই কোথা থেকে? ত্রয়ী কোনো জবাব দিবে তার পূর্বেই শীর্ষ খেতে খেতে বলল, ওর দাদি রেখে গেছেন ওর জন্য। গ্রামে গিয়েছিল যখন তখন নিয়ে এসেছে। সবাই বোধ হয় বিশ্বাস করল শীর্ষের কথা। এমনিও নাকফুল, কানের দুল সবগুলোই ছোট ছোট। হাতের চুড়ি জোড়াও চিকন। এখানে সন্দেহ করার মতো খুব বেশি কিছু নেই। কেউ আর এ বিষয়ে কোনো প্রশ্ন করল না ত্রয়ীকে। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল সবাই। 76। ঘড়ির কাঁটায় 9:30। আলভি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরদের বাড়ির গেটে। অপেক্ষা মেয়েটির বেরিয়ে আসার। গতকাল রাতেই মেয়েটির সাথে তার মুঠোফোন মাধ্যমে যোগাযোগ হয়েছে। তখনই বলে রেখেছিল আজ সকালে তাকে নিয়ে আসবে। কিছুটা সময় বাদেই মেহের কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো। গেট থেকে বেরিয়ে এসেছি সে মিষ্টি হাসল। আলভির দিকে এগিয়ে এসে শুধাল, কখন এলেন? এই তো একটু আগে। এখন তাড়াতাড়ি বাইকে উঠে পড়ুন তো, নয়তো আপনার কলেজের দেরি হয়ে যাবে। মেহের বাইকে উঠে বসল। হাত রাখল আলভির কাঁধে। দুষ্টুমির স্বরে বলল, আপনি কিন্তু আমার অভ্যাসটাই খারাপ করে দিচ্ছে মশাই। আলভি বাইকে স্টার্ট দিতে দিতে শুধাল, কিভাবে? এই যে কখনো বাইকে কলেজে নিয়ে যাচ্ছেন, কখনো ঘুরতে নিয়ে যাচ্ছেন। এখন তো আমার গাড়িতে উঠতেই ইচ্ছে করে না। তার থেকে বাইকে খোলা আকাশ দেখতে দেখতে পুরো শহর দাপিয়ে বেড়াতে ভালো লাগে। আলভি আলতো হাসল। ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, তাহলে অভ্যাসটা খারাপ করেও কিছুটা ভালো হয়েছে তাই না বলুন? অন্তত নতুন কিছু উপভোগ করতে পারছেন। প্রত্যুত্তরে মেহের কোনো শব্দ ব্যয় করল না, শুধু মাথা নাড়িয়ে একটুখানি মিষ্টি হাসলট। 77। আকাশের সূর্যটা উত্তাপ ছড়াতে শুরু করেছে। ব্যস্ত নগরীটা আবারও ব্যস্ত হয়ে পড়েছে ইতোমধ্যে। চারদিকে জনমানব ছুটছে তাদের নিজেদের কর্মের তাগিদে। তবে সকালের সময়টা এখনো পুরোপুরিভাবে গড়ায়নি। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল 11টা। শীর্ষ, আলভি, রবি এবং নয়ন এই ক্ষণে একটি নামি দামি রেস্টুরেন্টে বসে রয়েছে।
তাদের অভিমুখের টেবিলটায় খাবার ভর্তি। রবি বড় বড় চোখ করে সবগুলো খাবারের দিকে নজর বুলালো একবার। অতঃপর শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে শুধাল, হঠাৎ ডেকে এনে খাওয়াচ্ছিস যে? খাবারে আবার টিস মিশিয়ে দিসনি তো? শীর্ষ থমথমে কণ্ঠে জবাব দিল, হ্যাঁ মিশিয়েছি তো ইঁদুর মা, রবি তোকে মা, জন্য এর থেকে শক্তিশালী আর কোনো প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। ছি ছি শীর্ষ, এই ছিল তোর ওই মোটা পেটে? শেষ পর্যন্ত তুই কিনা আমাকে ইঁদুর মা, বিষ খাইয়ে তে চাইছিস? ভেবেছিলাম আমার বিয়েতে তোকে একটা রোস্ট বেশি দেব। প্রয়োজনে রোস্টের হাড্ডি চিবিয়ে চিবিয়ে তোর মুখে তুলে দেব। তুই আর তা হতে দিলি না। রবি ঠোঁট উল্টে কান্নার ভান করল। বিরক্ত হলো আলভি। কপাল কুঁচকে সে রবিকে বলল, থামবি তুই? হ্যাঁ হ্যাঁ, তুই তো এখন আমাকেই থামতে বলবি। আর ওদিকে যে তোর বন্ধু আমাকে ইঁদুর মা, বিষ খাইয়ে তে চাইছে, তার বেলায় কিছু না, তাই না? এইটুকু বলে থামল রবি। দম নিয়ে ফের বলল, তোরা দুজন নিশ্চয়ই একসাথে সংযুক্ত, তাই না? তোরা দুজন মিলে আমাকে মারতে চাইছিস। এখন আমার কি হবে গো? আমার বন্ধুরাই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে গো। আলভি ততটা পাত্তা দিল না রবির অভিনয়। এই ছেলেকে তারা তো আজ থেকে চিনে না। এতদিনে একে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে তাদের। তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি। শীর্ষের দিকে তাকিয়ে শুধাল, হঠাৎ এমন জরুরি তলব আবার রেস্টুরেন্টে ডেকে এনে খাওয়াচ্ছিস যে, কাহিনী কি? শীর্ষ একটু সময় নিল। এরপর হুট করেই বলল, আমি বিয়ে করেছি। সামান্য একটি বাক্য, তবে বজ্রপাতের না কাজ করল সকলের ভিতরে। রবি সাথে সাথে দাঁড়িয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, কি? নয়ন ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি নয় জি? আমরা গ্রামে গিয়েছিলাম না, তখন শীর্ষ স্যার বিয়ে করে নিয়েছেন। আলভি কণ্ঠে কিছুটা বিস্ময়বোধ নিয়ে শুধাল, কিন্তু কিভাবে, কি হলো? গ্রামে গিয়ে, তাও এত স্বল্প সময়ের মধ্যে? শীর্ষ নয়নের দিকে দৃষ্টি দিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নয়ন। একে একে বলতে শুরু করল সেদিনের রাতের সকল ঘটনা। সবটা শুনে রবি তার নিজের স্থানে বসে পড়ল। মুখ বাঁকিয়ে বলল, ওহ, তাহলে কট খেয়ে বিয়ে হয়েছে। অবশ্য ওর কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। ব্যাটা লুচু। নির্ঘাত সহজ সরল মেয়েটাকে রাতের আধারে একা পাওয়ার চান্সে ডান্স তে গিয়েছিল। গ্রামবাসী মিলেও দিয়েছে বিয়ে পড়িয়ে। একদম ঠিক আছে। শীর্ষ অগ্নি দৃষ্টিতে তাকালো রবির দিকে। সাথে সাথে চুপসে গেল বেচারা। আমতা আমতা করে বলল, কটেই পূর্ণতা। তুই একটা না ভাই, আরো 5টা কট খা। তবুও ওভাবে তাকাস না। 78। দুপুরের তপ্ত রৌদ্র। আকাশে সূর্যের চড়া তেজ। ত্রয়ীর কেবলই কলেজ শেষ হয়েছে। আরফার সাথে কথা বলতে বলতে কলেজ থেকে বাহিরে বেরিয়ে এলো সে। গেটের বাইরে পা রাখতেই চোখে পড়ল শীর্ষকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকটা। ত্রয়ীকে চোখে পড়তেই শীর্ষ ইশারা দিয়ে বলল, গাড়িতে ওঠ। ত্রয়ীও কোনো দ্বিরুক্তি করল না। আরফাকে বিদায় জানিয়ে সে উঠে বসল গাড়ির সামনের সিটে। এরপর শীর্ষ তার পাশে ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট করল। কিছুটা পথ অতিক্রান্ত হতেই রাস্তার এক কিনার ধরে গাড়িটা থামিয়ে দিল শীর্ষ। ত্রয়ী ভ্রু কুচকাল। এদিক ওদিক দৃষ্টি দিতে দিতে শুধাল, একি এখানে গাড়ি থামিয়েছেন কেন? বাড়িতে যাব না আমরা? শীর্ষ কোনো জবাব দিল না। সে ধীরে ধীরে ত্রয়ীর সিটটা নিচের দিকে নামাতে শুরু করল। চমকে উঠল মেয়েটা, হৃদযন্ত্রটা যেন লাফিয়ে উঠল মুহূর্তেই। আকস্মিক সিটটা নিজের দিকে চলে যাওয়ায় সেও হেলে পড়ল অনেকটা। মৃদু স্বরে চেঁচিয়ে উঠে সাথে সাথে বলল, আপনি গাড়ির সিট এভাবে নিচের দিকে নিচ্ছেন কেন? সমস্যা কি? চলবে।